আজানটা একটু শেষ হোক, হ্যাঁ, বাকিরা জয়েন করুন। শুরু করছি। 2 মিনিটস প্লিজ। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে এখন? হ্যালো। হ্যালো, কেউ একটু রেসপন্স রেসপন্স করবেন প্লিজ। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, হচ্ছে আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের ম্যাথ লেকচার 7 ক্লাস। একটু স্লাইডটা অন করি, একটু সময় দেন। তোদের পড়াশোনার কি অবস্থা বলেন তো, একটু আপডেট দেন আমাকে। অল গুড, পড়াশোনা চলতেছে ভালো?
লেকচার 7 হচ্ছে আমাদের পারমুটেশন, কম্বিনেশন এন্ড প্রবাবিলিটি। তো এই লেকচারটা ইম্পর্টেন্ট লেকচার। এখান থেকে হচ্ছে আসে প্রচুর ম্যাথ আসে, ইম্পর্টেন্ট লেকচার, ভালো লেকচার। লেকচার 1 থেকে 6 আপনাদের সলভ শিট দেওয়া হয়েছে, পাইছেন আশা করি, রাইট সবাই? আশা করি পেয়েছেন। ক্লিয়ার ভাইয়া, অল গুড। মৃধা আলামিন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই লেকচার গুলো তো একটু কঠিন, আমি টিউটোরিয়াল দিয়েছিলাম, আই গেস আপনাদের গ্রুপে দেয়া হয়েছে বা আগেও দিয়েছি। তো এই টপিক গুলোর উপর আমাদের চমক ভাইয়ের বেশ ভালো কিছু টিউটোরিয়াল আছে। হ্যাঁ, তো চমক ভাইয়ের টিউটোরিয়াল অ্যাজ ইউজুয়াল বেশ ভালো। ভাই টিউটোরিয়াল গুলা বেটার, অনেক ভালো, মানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য খুবই ভালো। তো এই টিউটোরিয়াল গুলো আপনারা দেখতে পারেন, খুবই ভালো টিউটোরিয়াল ওগুলা, এগুলো দেখে ফেলতে পারেন। দেন হচ্ছে এই আর কি, ঠিক আছে। আহ মিনওয়াইল আমি একটু জিজ্ঞেস করি আর কি, আমাদের লেকচার 1 থেকে যে 6 শেষ হলো, আপনাদের এগুলো কি রিভিশন দেওয়া হচ্ছে, বা আমরা কি ফার্স্ট আগাচ্ছি, কি অবস্থা, এটা একটু ফিডব্যাক দেন তো। তাহলে হচ্ছে আমরা ক্লাসগুলো একটু রিশাফল করার প্ল্যান ট্যান করবো। প্রপারলি কি শেষ করতে পারছেন ক্লাসগুলা? লেকচার 1 থেকে আহ, ইয়া পর্যন্ত, ওটা কি বলে, ভাইয়া কিউ ব্যাংক যেটা আছে ওইটা সলভ করতেছি আর কি, ম্যাথ লেকচার কিউ ব্যাংক? ওয়ান এমনিতে থেকে। আমাদের লেকচার জি, লেকচার কি শেষ হচ্ছে? লেকচার ওটা ওর সাথে সাথে করা হয় আর কি একবার, এরপর আর বেস আর দেওয়া হয়নি। আচ্ছা, না লেকচারটা করে ফেলেন, লেকচারটা শেষ করে ফেলেন এট এনি কস্ট। মানে ধরেন আমাদের ক্লাস টেস্ট, হোম টাস্ক, অনেক কিছুই তো আমরা দিই, তাই না? তো এগুলো ধরেন করে ফেলতে হবে আর কি, বুঝছেন তো। এগুলা করে ফেলেন, এটা হচ্ছে বেটার, করে ফেলেন, এটা বেটার। আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। হ্যাঁ, এগুলা জমায় রাখেন না। এবং সলভ শিট গুলো দেখলে কি বোঝা যাচ্ছে? সলভ শিট দেখার পরে কি বোঝা যাচ্ছে? সলভ শিট দেখতেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। বোঝা যাচ্ছে না? না, এটা তো ইম্পর্টেন্ট। ধরেন যে আপনি সলভ শিট দেখে বুঝতেছেন কিনা, সবকিছু মিলাই আর কি। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখেন। সলভ শিট গুলো একটু কেয়ারফুলি দেখেন, ঠিক আছে। আর হচ্ছে এখানে আসলে, আর আসলে বলার কিছু নাই। এই তো। এগুলো একটু কেয়ারফুলি দেখেন, সফটওয়্যার গুলো দেখেন। এবং বারবার করে বলি যে আমাদের কিন্তু মানে লেকচারসে প্রচুর ভ্যারাইটিস অফ ম্যাথ আসলে আমরা রাখছি আর কি, দেখলেই বুঝবেন। তো মেক শিওর করেন যে আসলে আপনি এগুলা প্রপারলি শেষ করতে পারেন আর কি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট যে মানে যেন এগুলো ঠিকঠাক মতো শেষ হয় আর কি, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আহ কি বলবো, মানে মোটামুটি কোশ্চেন ব্যাংকের বা বিভিন্ন চাকরির পরীক্ষায় যা যা ম্যাথ আছে সবই আসলে কভার করা হয়। সো এগুলা একটু দেখে টেকে নেওয়া লাগবে আর কি, ঠিক আছে। দেখে টেকে নেওয়া লাগবে, এগুলা এগুলা একটু মানে ভুল টুল করেন না আর কি, ঠিক আছে। এই হচ্ছে আলাপটা। আর হচ্ছে, আর এখানে বলার খুব বেশি কিছু নাই। আর বলার বেশি কিছু নাই। আর হচ্ছে লেকচার তো আমি বলে দিই সবসময় যে লেকচার কোন কোন লেকচার গুলো ইম্পর্টেন্ট বা কোনটা কি, তাই না? এগুলো তো বলে দেই। তো এটা একটু খেয়াল রাখবেন আর কি, যখন যেটা বলি ওটা একটু খেয়াল রাখবেন, যে যেভাবে বলি শেষ করার ভাবে শেষ করবেন। আমাদের রিভিউ ক্লাসগুলো আছে, একটা রিভিউ ক্লাস তো আমরা নিলাম লেকচার 1 থেকে 4 এর উপর, আর একটা রিভিউ ক্লাস নিব সামনে লেকচার 5, 6, 7, 8 এর উপর। বাট ক্লাস টাস করেন লেকচার 7 থেকে শুরু করে লেকচার, বিশেষ করে লেকচার 8, 9 খুবই ভালো লেকচার। লেকচার 8 হচ্ছে স্পিডের লেকচার। দেন হচ্ছে লেকচার 9 হচ্ছে কাজের লেকচার। তারপরে হচ্ছে লেকচার কত এরপরে লেকচার 10 হচ্ছে জিওমেট্রি, খুবই ভালো লেকচার। তো আছে আর কি, মানে জিনিসপাতি পড়াচ্ছি, ভালো ভালো লেকচার আছে। তো আপনারা একটু মেক শিওর করেন যে একটু এগুলো যেন শেষ হয় আর কি, ঠিক আছে। আর সবাই ম্যাচিউর, এখানে আসলে ধরে ধরে তো আসে বাচ্চাদের মতো ইয়া করে বলার কিছু নাই। তাও একটু বলছি আর কি যে মানে আপনি মাথায় রাখেন যে যাতে আমার যখন ম্যাথ কোর্সটা শেষ হবে আপনারও যেন ওই ম্যাথ পুরো প্রিপারেশনটা হয়ে যায় আর কি। তো ম্যাথ যদি আপনি মোটামুটি একটা ভালো প্রিপারেশন শেষ করে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার অন্যান্য চাকরি পরীক্ষার জন্য, ইনক্লুডিং এমবিএ, আপনার স্ট্রেসটা বেশ কমে যাবে। বেশ কমে যাবে, যে কোনো সময় পরীক্ষাগুলো ইজিলি অ্যাটেন্ড করতে পারবেন, ইজিলি পরীক্ষাগুলো অ্যাটেম্প নিতে পারবেন, সবকিছু মিলাই স্মুথই হবে। সো দ্যাট কেস আমার সবসময় সাজেশন থাকবে যে ম্যাথটা শেষ করে ফেলেন, ঠিক আছে। কষ্ট করে ক্লাস করছেন, আমরাও তো বুঝতেছি যে একটু প্যারাটারা হচ্ছে, শেষ করে ফেলাটা বেটার আর কি। শেষ করে ফেলাটা বেটার, এটা একটু দেখে না। ওকে, আচ্ছা। দেন হচ্ছে
আচ্ছা ঠিক আছে, আমি আর আপনাদের সময় না নেই। H27, আশা করি আর বেশি পার্টিসিপেন্ট মনে হয় না আমাদের আসবে আর কি। আমরা মনে হয় শুরু করতে পারি, ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে। সো একটু করে বলি, ধরেন আরেকটা জিনিস একটু বলি যে এখানে আসলে আপনাকে ধরে ধরে আসলে একদম প্রবাবিলিটি ইনস এন্ড আউট সবকিছু বোঝানো আসলে খুব ডিফিকাল্ট। এটা তো আপনারা আশা করি বুঝতেছেন, কারণ ধরেন 3টা লেকচার্স এর জন্য আসলে অ্যাটলিস্ট 6টা ক্লাস বা 7টা ক্লাস প্রয়োজন ভালো করে শেষ করার জন্য। সো দ্যাট কেস আসলে আমরা যেটা করছি যে ধরেন আমি আমি যেটা করি আর কি, জাস্ট একটু টাচে থাকি, যেগুলো খুবই প্রয়োজন এগুলো একটু বলে দিয়ে যায়, ডিফারেন্ট টাইপের ম্যাথ গুলো একটু আলাপ করি। আর বাদ বাকিটা হচ্ছে যে আপনারা নিজের দায়িত্ব একটু শিখে টিকে নেবেন। বাট এখান থেকে কম্বিনেশন থেকে ম্যাথ আসে, প্রবাবিলিটি থেকে ম্যাথ আসে আইবিএ তে। আর আর দুই একটা খুব বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, ওকে। এখানে আসলে আমি লিখে দিয়েছি, দেখেন যে আমাদের বেসিক ডিসকাশনস এর জন্য কি প্রয়োজন। টিউটোরিয়ালস ওয়াচিং ইজ মাস্ট মাস্ট, কারণ হচ্ছে ওই যে যাদের বেসিক একটু দুর্বল বা বেসিক সবল হলেও আমাদের চমক ভাইয়ের যে ভিডিও গুলা দেওয়া আছে ওই ভিডিও গুলা খুবই খুবই ভালো। একটু যেটা বলছিলাম, ভিডিও গুলা খুবই ভালো, খুবই এফেক্টিভ। যারা ভালো পারেন তারাও দেখেন, ইভেন আমিও দেখতাম, বেশ ভালো আর কি। হ্যাঁ, দেখতে পারেন ভিডিও গুলা। আর হচ্ছে যদি যদি আর একটু ভালো প্রিপারেশন নিতে চান, এইচএসসি যে টেক্সট বুকটা, ওই বই থেকে আসলে বিন্যাস সমাবেশ সম্ভবত মোটামুটি করলে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। জাস্ট বাংলা জায়গায় ইংলিশ আর কি। হ্যাঁ, আর এর সাথে হচ্ছে যে যদি কেউ বিসিএস পার্টি থাকেন, তাহলে বিসিএস রিটেনের জন্য উত্তরণের কিছু একটা একসেট ম্যাথ বই আছে। হ্যাঁ, রিটেনের জন্য উত্তরণের, এগুলো আবার অফ দ্য রেকর্ড আর কি। উত্তরণের ম্যাথ লেকচার গুলো খুবই ভালো। এখান থেকে আসলে আমার কাছে মনে পিডিএফ করা থাকলে আমি শেয়ার করবো না আপনাদের গ্রুপে, যদি পিডিএফ করা থাকে আর কি। আমার কাছে মনে হয় আছে। একটু কেউ একজন রিমাইন্ডার দিয়ে দিন ক্লাস শেষে গ্রুপে, আমি খুঁজে পেলে আপনাদের গ্রুপে শেয়ার করে দিব। তো ওই রিটেন লেকচারসে যে প্রবাবিলিটি বিন্যাস সমাবেশের লেকচার গুলো খুবই খুবই ভালো, মানে আমার কাছে ভালো লেগেছে আর কি। হ্যাঁ, মোটামুটি একদম ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টটা। আচ্ছা, তো পারমুটেশন মানে হচ্ছে বিন্যাস। বিন্যাস তো আমরা জানি যে অ্যারেঞ্জ করা, যেমন ধরেন এ, বি, সি, এই 3টা আইটেমকে আমরা কতভাবে অ্যারেঞ্জ করতে পারি। সো 3টা আইটেম থেকে একটা একটা নিয়ে অ্যারেঞ্জ করতে পারি কতবার, যেটাকে আমরা বলি 3P1। 3টা আইটেম থেকে 2টা নিয়ে কতবার করতে পারি, 3টা আইটেম থেকে 3টা নিয়ে কতবার করতে পারি। এটা একটা ফর্মুলা আছে, NPR। আমি জাস্ট অল্প কথায় যাচ্ছি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-r ফ্যাক্টোরিয়াল। যদি আরো প্রয়োজন হয় তখন হচ্ছে আমরা রিভিউ ক্লাসে বা আমাদের বেসিক ডেভেলপমেন্ট ক্লাস হবে, বেসিক ক্লাসে তো এগুলো নিয়ে আলাপ করবেই। তো এইটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি বুঝি, ধরেন সে 5 ফ্যাক্টোরিয়াল, এর মানে হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1। তো এটা একটু বুঝি যে এই জিনিসটাকে আবার এভাবে লেখা যায়, দেখেন 5 এই পুরোটাকে আবার লেখা যায় 4 ফ্যাক্টোরিয়াল, বা এটাকে লেখা যায় 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে লেখা যায়। বুঝতে পারছেন? এটা একটু আমরা মাথায় রাখবো, ঠিক আছে? তো এখন যদি আসি 3P1, তো 3P1 বা যেটাকে আমরা NP1 যদি বলি, তাহলে উপরে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 - 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, যেটাকে আমরা বলতে পারি 3 × 2 × 1, নিচে হচ্ছে 2 × 1। এটা এটা কাটাকুটি, অ্যান্সার আসবে 3। তাহলে এই বিসি থেকে একটা একটা করে 3 উপায়ে বিন্যাস করা যায়। যেমন কি এ, বি, সি, এই 3টাই, আর কিন্তু পসিবল না। 3P2, এটা হচ্ছে ধরেন 3 × 2 × 1 ডিভাইড বাই 3 1 মানে হচ্ছে 1। তাহলে 6 ভাবে বিন্যাস করা, 6 ভাবে কি কি, যেমন ধরেন যে AB, BC, CA। এবি কে আবার BA লেখা যায়, BC কে আবার CB লেখা যায়, এটাকে আবার AC। এই যে 6টা বিন্যাস পেয়ে গেলাম, তাই না? সিমিলারলি 3P3 কে লেখা যায় 3 ফ্যাক্টোরিয়াল, 3 - 0 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে 6 উপায়ে। ABC, ACB, BCA, এভাবে আর কি। হ্যাঁ, আমি আর লিখলাম না। এই 3P3 কে আমরা শর্টকাটে ডিরেক্ট লিখে ফেলি 3 ফ্যাক্টোরিয়াল, কারণ হচ্ছে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1। তাহলে কেউ যদি বলে যে পাঁচটা, ধরেন 5টা ডিজিট আছে, সে A, B, C, D, E, এই 5টা ডিজিটকে কতভাবে বিন্যস্ত করা যায়। এই 5টা ডিজিটকে কতভাবে বিন্যস্ত করা যায় মানে হচ্ছে 5টা থেকে 5টাকে নিয়ে কতভাবে বিন্যস্ত করা যায় আর কি, তাই না? তো ডিরেক্ট লিখে ফেলা যাবে 5 ফ্যাক্টোরিয়াল। বেসিক্যালি হচ্ছে 5P5, নিচে 5 - 5 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1, এই জন্য ডিরেক্ট আমরা 5 ফ্যাক্টোরিয়াল লিখে ফেলি। তো এটা হচ্ছে একদম বেসিক বেসিক কিছু আলাপ আর কি। এখানের মধ্যে কারো কনফিউশন থাকলে বলেন, আমি রিপিট করবো, কোনো কোনো প্যারা নাই আমার, কোনো মানে তাড়া নাই আর কি। কারো কোনো কনফিউশন নাই, রাইট? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মুভ করি।
ওকে, এই ম্যাথটা একটু দেখি। এটা যদি বিন্যাসের না, এটা অ্যারেঞ্জমেন্টের মতো আর কি। এগুলা মাঝে মাঝে পরীক্ষায় আসতে দেখা যায়। তো কি বলা আছে, দেয়ার আর 3 ডিফারেন্ট রোড ফ্রম শাহবাগ টু ফার্ম গেট। এটা হচ্ছে শাহবাগ এসবি। এখান থেকে ফার্ম গেটে হচ্ছে 3টা রুট আছে, 1, 2, 3। ফার্ম গেট থেকে বনানীতে 4টা রুট আছে, আমি নাম দিয়ে দিই 1, 2, 3, 2, 3, 4, A, B, C, D। তো এই রুট গুলা কি কি হতে পারে, সে ধরেন 1A, তারপরে 1 দিয়ে B, 1 দিয়ে C, 1 দিয়ে D। এটা একটা 4টা ওয়ে হতে পারে। এভাবে করলে 3 into 4, there are 12 ways। 12 ওয়েজ যে আসলে আমরা আহ শাহবাগ থেকে ফার্ম গেট যেতে পারি, মানে মানে 12টা উপায় আর কি। আমি এই চুজ করার পরে কি করবো, এরপরে কি করবো, এরপরে কি করবো, এভাবে আর কি। ঠিক আছে। তারপরে হচ্ছে পরে যদি আমরা যাই, মুভিং ফরওয়ার্ড। ওকে, একটু আগে করালাম, দেখি এই ম্যাথটা সবাই একটু ট্রাই করেন, দেন আমি করাই দিচ্ছি। আমি বুঝবো আর কি আসলে কারা কারা কতটুকু আগায় আছে না। একটু ট্রাই করেন প্লিজ। ওয়াই 6 ফ্যাক্টোরিয়াল, মৃধা আলামিন। বেস ওকে, 60। ভেরি গুড। তো এখানে যেটা আছে যে আমরা যখন দেখব যে একই উপাদান, মানে একটা নাম্বার অফ সেটের মধ্যে যখন একই উপাদান রিপিট হবে, তখন যেটা হয় যে আসলে বিন্যাসটা বারবার হয় আর কি। হ্যাঁ, বিন্যাসটা বারবার হয়। তো সেক্ষেত্রে আসলে একটু ব্যাপার স্যাপার আছে আর কি। তো আমরা দেখি কিভাবে হয়। সো যেমন এখানে 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে র্যান্ডম যদি এখানে যদি কোনো সংখ্যা রিপিট না হতো, তাহলে এই 6টা থেকে 6টাকে নিয়ে কতভাবে বিন্যস্ত করা যায় বা বিন্যাস করা যায়, 6p6, যেটাকে আমরা সহজ ভাষায় বলে ফেলি 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, কিন্তু একই রকম থাকলে নাম্বার অফ বিন্যাস কমে যায়। চিন্তা করলেই বুঝবেন, ধরেন A, B, C, এই তিনটাকে বিন্যাস করা যায় 6 উপায়। মানে 3টা থেকে 3টা নিয়ে আর কি। যেমন ধরেন A, B, C, A, C, B, B, C, A, B, A, C, C, A, B, C, B, A। বুঝতে পেরেছেন? এখন যদি A, B, C জায়গায় দুটো এরকম হইতো, A, C হইতো, তখন কিন্তু বিন্যাস 6টা না হয়ে আরো কম হইতো, কারণ দুইটা দেখতে একই রকম, অ্যালাইক, রাইট? একটা হইতো কি, ধরেন A, A, C, তারপরে হইতো A, C, A, তারপরে C, A, আর কিন্তু পসিবল না, খেয়াল করছেন? তাহলে ছিল যে 3টা ভিন্ন ভিন্ন হইতো, তখন আসলে আমার নাম্বার অফ বিন্যাস হতো 6টা। আর 3টার মধ্যে দুইটা একই রকম হওয়ার কারণে এখন নাম্বার অফ বিন্যাস হয়ে গেছে কয়টা, 3টা। এটাকে, এই জিনিসটাকে এই জন্যই বলা হয় যে 3টা থেকে 3টা নিয়ে আমরা ইউজুয়ালি করি 3 ফ্যাক্টোরিয়াল। যে কয়টা একই রকম তা দিয়ে ভাগ করে দেওয়া হয়, ভাগ করে দিলে নাম্বার অফ বিন্যাসটা কমে যায়। তাহলে এই 6টা উপাদানকে 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত করা যায়। এখন একই রকম আছে কে কে, ওগুলো দিয়ে ভাগ করে দিব। 3 আছে 2টা, সো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। 4 আছে 3টা, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তো এখন ক্যালকুলেশন করে ফেলি, আসেন। 6 into 5 into 4 into 3 into 2 into 1, 2 into 1, 3 into 2 into 1। সো অ্যান্সার হচ্ছে 60। সো দেয়ার আর 60 অ্যারেঞ্জমেন্টস, মানে 60 ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশনস আর কি, বা ভিন্ন ভিন্ন বিন্যাস আমরা বলতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, ওকে, মুভিং ফরওয়ার্ড। এখানে কি বলা আছে, এখানে বলা আছে হচ্ছে হাউ মেনি ওয়েজ ক্যান সাদিব, তাজুল, আবির, হামিদ, বান্না, ওমর বি সিটেড ইফ সাদিব এন্ড তাজুল ক্যান নট বি সিটেড নেক্সট টু ইচ আদার। কত উপায়ে
এদেরকে বিন্যস্ত করা যায়। যদি আমি মেক শিওর করতে চাই যে তাজুল এবং সাদিব তারা পাশাপাশি বসবে না, যদি আমি এটা মেক শিওর করতে চাই, ঠিক আছে। তো সাদিব, তাজুল, আবির, হামিদ, বান্না, ওমর 1 2 3 4 5 6, তাহলে এই 6 জনকে টোটাল কত উপায়ে বিন্যাস করা যায়? 6 ফ্যাক্টোরিয়াল, তাই না? এটার ভ্যালু কত আসবে বলেন তো? 6 × 5 × 4 × 4 × 20, 6 20 120, 3 12 36, 720, 720। এখন এই যে 720টা অ্যারেঞ্জমেন্ট, মানে এদেরকে 720 ভাবে অ্যারেঞ্জ করা যায়। এই 720টা অ্যারেঞ্জমেন্টের মধ্যে অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট আছে যেখানে হচ্ছে কি যে তাজুল এবং সাদিব তারা পাশাপাশি বসেছে, ঠিক আছে। সো টোটাল যে 720টা এর মধ্যে অনেকগুলো আছে যেখানে তাজুল এবং সাদিব পাশাপাশি বসছে, এবং অনেকগুলো আছে যেখানে তাজুল এবং সাদিব পাশাপাশি বসে নাই। তো কোনটা কোনটা পাশাপাশি আহ কি বলে বসে নাই, এটা সরাসরি বের করাটা কঠিন। তাহলে আমি যদি টোটাল যে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট যেটা 720, এখান থেকে যে সকল অ্যারেঞ্জমেন্টে তারা পাশাপাশি বসছে ওই সকল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট যদি বিয়োগ দিয়ে দেই, তাহলে পেয়ে যাব যে কয়টা অ্যারেঞ্জমেন্টে তারা পাশাপাশি বসে নাই, ঠিক আছে। এখন এই পাশাপাশি বসছে তারা, এটা আমরা কেমনে বের করতে পারি যে সাদিব এবং তাজুল তারা পাশাপাশি বসছে? এটাই করতে পারি কি আমরা একটা ব্যাগে ঢুকাই ফেলি, যে একটা ব্যাগে ঢুকাই ফেললাম। এরপরে ধরেন যে আবির, হামিদ, মান্না, ওমর, তাহলে আমি যখনই মুভ করবো ব্যাগটাকে মুভ করাবো। ধরেন আবির, ব্যাগটাকে মুভ করলাম, হামিদ, ওমর, বান্না, বা ধরেন হামিদ, ওমর, ওই যে ব্যাগটা, বান্না, আবির, এভাবে। বুঝতে পেরেছেন? তাহলে এর মানে হচ্ছে দুইটাকে আমার একটা উপাদান চিন্তা করা লাগবে। তাহলে কয়টা হয়? 1 2 3 4 5টা। এই 5টাকে কত উপায়ে বিন্যাস করা যায়? 5 ফ্যাক্টোরিয়াল, ভ্যালু হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1, 6, 5 6 30, আর 3 4 হচ্ছে 12, 120 ওয়েস। কিন্তু এখানে একটা কথা আছে। কি কথা আছে? যে দেখেন, এই সেম অ্যারেঞ্জমেন্টের মধ্যে আবার দুইটা পসিবল। কিভাবে? যে তারা পাশাপাশি বসছে, ঠিক আছে, আমি যদি তাজুলকে সাদিবের জায়গায়, সাদিবকে তাজুলের জায়গায় দিই, দেন হচ্ছে আবির, হামিদ, বান্না, ওমরকে দিই, তাহলে কিন্তু একটা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। সেম এখানে আমি যদি এভাবে দিই, হয়ে গেল। যদি এখানে দিই আবার সেম। বুঝতে পেরেছেন কিনা? মানে ব্যাগের ভিতরে যারা আছে ওদেরকে রিঅ্যারেঞ্জ করার মাধ্যমে আবার নতুন নতুন অ্যারেঞ্জমেন্ট শুরু হচ্ছে, মানে তারা একসাথে বসছে ঠিকই আছে। তো এখন আমরা ওইটা কিভাবে বের করবো? টোটাল তো 120, এর মধ্যে ব্যাগের ভিতরে আছে 2 জন, ওদেরকে আবার 2 উপায়ে বিন্যস্ত করা যায়, যেটাকে আমরা বলবো 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আসবে কত? 240। তাহলে টোটাল 720, এর মধ্যে 240 হচ্ছে যেখানে সাদিব এবং তাজু পাশাপাশি বা একসাথে বসবে। তাহলে একসাথে বসবে না, কত হবে? 3 24 72, 48, 480। দেয়ার আর 480 অ্যারেঞ্জমেন্টস যেখানে সাদিব এবং তাজুল পাশাপাশি বসবে না। বুঝতে পেরেছেন? মৃধা জি আলামিন ভাইয়া। সবগুলো ভুল করছেন তারা, তাড়াহুড়া করে। ক্লিয়ার হচ্ছে এখন? আইএস ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। ওটাও সিমিলার, সিমিলার টু লাস্ট ওয়ান। করে ফেলবেন এক্সাক্ট সেম। দেখি এটা সবাই ট্রাই করেন তো, দেন আমি করাই দিচ্ছি। ট্রাই করেন প্লিজ, প্লিজ ট্রাই করেন, ট্রাই প্লিজ।
কেউ ট্রাই করছেন না, আই গেস আপনারা খুব নিশ্চুপ নিথর, তাই নাকি বলেন তো? সবাই তো চুপচাপ হয়ে আছেন কেন? হ্যাঁ, আমি চেষ্টা করতেছিলাম যে খুব এঙ্গেজিং করার, বাট আসলে এভাবে সবাই চুপ করে থাকলে কি এঙ্গেজিং করাবো বা কি পড়াবো? ভাইয়া এটি 18, এইটি সি। এইটি এইটি জি ভাইয়া। ঠিক আছে। আপনি অ্যাটলিস্ট আমার সাথে থাকেন আর কি, হ্যাঁ, একজন থাকলে একটু ভালো লাগে বুঝছেন, একা ক্লাসটা আসতে বেশ কষ্ট হয় আর কি। হ্যাঁ, থাকেন, কথাবার্তা বলেন, একটু পরে পরে বললেন যে ভাই কেমন আছেন। স্যার স্যার, থাকেন, তো শেষ করি আর কি আমরা আসলে। তো যেটা বলতেছিলাম, আমরা দেখি কি বলছে। ইন এ ওয়ার্কশপ দেয়ার আর 4 কাইন্ডস অফ বেডস, 4 ধরনের বেড আছে। 3 কাইন্ডস অফ ক্লোজেটস, 2 কাইন্ডস অফ শেলফ, 7 কাইন্ডস অফ চেয়ার্স। আচ্ছা, সো ইন হাউ মেনি ওয়েজ, can a person decorate his room if he wants to buy in the workshop one shelf, one bed, and one of the following: a chair or closet? তাহলে তো সে কি কি নিবে? একটা শেলফ শিওর নিবে, একটা বেড নিবে, ঠিক আছে। তাহলে শেলফ আছে কয়টা? 7টা। তাহলে ওইখান থেকে কত উপায় নিতে পারে? 2C1। প্রতিটার সাথে আবার একটা একটা করে একটা বেডের একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, তাই না? তাহলে ওটা হচ্ছে কত? বা 2 উপায় লিখি আমরা, 4 উপায়। এর সাথে হচ্ছে একটা চেয়ার অথবা একটা ক্লোজেট। চেয়ার আছে কত রকম? 7 রকম, তাহলে 7 এটা প্লাস ওই প্রত্যেকটার সাথে যদি সে ক্লোজেট নেয় তাও হবে। ক্লোজেট আছে কত রকম? 3 রকম। তাহলে এটা কত আসে? 4 × 2 = 8, 7 × 8 কত? 56, 4 × 2 = 8, 3 × 8 কত? 24। তাহলে টোটাল হচ্ছে কত? দেয়ার টোটাল 80 অ্যারেঞ্জমেন্টস বা 80 ওয়েজ, যেভাবে সে কি করতে পারে, যে টোটাল জিনিসটা বা এত উপায়ে সে কিনতে পারে। জিনিসটা বুঝতেছেন কিনা বলেন তো? বুঝতেছেন? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, না বুঝলে আমি একটু বলতাম আর কি, যেহেতু বুঝে গেছেন তাহলে আর আমি আর চিল্লাচিল্লি না করে, না বুঝলে বললেন। আচ্ছা, এবার চলে যায় হচ্ছে আমাদের কম্বিনেশনে। তো আনলাইক টু পারমুটেশন, কম্বিনেশন হচ্ছে যে জাস্ট গ্রুপ করে করে নেয়া। এখানে আসলে অ্যারেঞ্জমেন্টের কিছু নাই, জাস্ট আমাকে গ্রুপ করে করে নেওয়া লাগবে। তো গ্রুপ করে করে নেওয়ার ক্ষেত্রে আমাকে তো অনেকগুলো ব্যাপার একটু কেয়ারফুল থাকা লাগবে, কি করতেছি না করতেছি। আচ্ছা, তো কম্বিনেশনের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এরকম: NCR, n ফ্যাক্টোরিয়াল ইন্টু n - r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা যদি বলি যে ধরেন সে ফর এক্সাম্পল আমি বললাম 5C2, 5 ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটাকে আবার সহজ ভাবে লেখা যায় কিভাবে? এখানে যদি 2 থাকে তাহলে 5-এর পরে 2 ঘর যাবে, 5 × 4, নিচে 2 ফ্যাক্টোরিয়াল, 2 × 1, এভাবে আমরা চিন্তা করতে পারি। একই কথা আর কি, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে আসে, যেমন ধরেন 10C7 আপনাকে বের করতে বললো। 10C7 এর ভ্যালু যা আসবে, 10C3 এর ভ্যালু একই আসবে, মানে এদের ডিফারেন্স যেটা হয় আর কি। বুঝতে পেরেছেন? সো 10C3 আমরা কিভাবে হিসাব করবো? যে 10 × 9 × 8, 3 × 2 × 1, এরকম আর কি। তো যেমন হতে পারে যে A, B, C, এই 3 জন থেকে যে কোনো 2 জন নিয়ে আমরা কত ভাবে কম্বিনেশন করতে পারি। সো ধরেন 3C2, যেটাকে আমরা বলবো 3 × 2, 2 ঘর যাবে, 2 × 1, তাহলে 3 ওয়েজ, 3 উপায়। ঠিক আছে। 3 উপায় কি কি? যেমন আমি যদি গ্রুপিং করবো ওদেরকে, AB এটা একটা গ্রুপ, BC এটা একটা গ্রুপ, CA এটা একটা গ্রুপ। কারণ CA কে আমি আবার এসি করতে যাব না, বুঝতে পারছেন তো? আমি জাস্ট গ্রুপিং করছি আর কি। ওকে, গ্রুপ করে করে নিচ্ছি, এটাকে আমি আবার অন্য কিছু করতে যাব না। ওকে, আচ্ছা। নাও আমরা যদি আর একটু আগাই। আরে কি হলো? স্ট্রং স্লাইড একটু মিসিং মিসিং আছে, একটু দাঁড়ান, স্লাইড তো মিসিং হওয়ার কথা না।
কম্বিনেশন থেকে প্রচুর ম্যাথ আসে, আমি স্লাইড একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি। কম্বিনেশন থেকে প্রচুর ম্যাথ আসে, একটু আমরা মাথায় রাখবো। কম্বিনেশন থেকে ম্যাথ আসে আসে আসে, ঠিক আছে। স্লাইড একটু ইয়া করে নেই, এটা মিসিং হয়ে গেল কেন বুঝলাম না। আমি তো ভেবেছিলাম যে ক্লাসটা আরো ডাবল নিব, ধরেন যেটাকে দুই ভাগ করে নিব, বাট আপনাদের আসলে সেই এনথুজিয়াজম দেখতেছি না আর কি, বুঝছেন। এটাকে আসলে আর ভেঙে ভেঙে অনেক করাবো, অনেক দুইবার করে নিব, ওইটা ইচ্ছে করছে না আর কি, আমরা ওই প্যারাটা না নিই, শেষ করে দেই। ইউজুয়ালি যেটা হয় যেটা 7 এবং 8টাকে দুই ভাগ করে নেই, 8ও অনেক বিশাল, 7ও বিশাল, ওই আর কি। তো আমরা হচ্ছে চলে আসছি কম্বিনেশন। এখন দেখা যাচ্ছে আই গেস। ওকে, সো আমরা দেখি এখন কম্বিনেশনের কিছু ম্যাথ দেখি। In how many ways 4 books can be selected out of 10 books if 2 books is always left out? 10টা বই থেকে 4টা বই কতভাবে বাছাই করা যায় বা বের করা যায় যদি 2টা বই সবসময় বাদ যায়। তাহলে এই 10টা বই থেকে আমি 2টা বই কখনোই রাখবো না। তাহলে এই 2টাকে আমি আগে আলাদা করে ফেলি, করার পরে বাকি যে 8টা, এখান থেকে যদি আমি 4টা সিলেক্ট করি তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওই 2টা বই জীবনেও আসবে না, তাই না? তাহলে অ্যান্সার কি হবে? 8C4। এটাকে লেখা যায় 8 × 6 7 × 5 × 4 ডিভাইড বাই 4 × 3 × 2 × 1, যা কাটাকাটি করলে আসবে কত? 70। এখানে যদি এটা না করে যদি ইউজুয়ালি বলতো যে ধরেন 10টা বই থেকে 4টা, তখন হতো 10C4, যেটাকে আমরা বলতাম 10 × 9 × 8 × 7, আর এখানে হচ্ছে 4 × 3 × 2 × 1, তাই না? তখন অ্যান্সার আসতো কত? 210। তাহলে এই যেটা এই যে আমি যখন 2টাকে কমাই দিলাম, তাহলে আমার নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টটা কি হলো? কমে গেল, কারণ হচ্ছে 2টাকে আমি সবসময় আমার হিসাব থেকে বাদ দিয়ে দিলাম। সো এটা একটু আমরা মাথায় রাখবো আর কি, ঠিক আছে। সেরকম প্রায় ম্যাথ আসে, ধরেন যে একটা দল গঠন করা হবে, যেখানে যে ক্যাপ্টেন সে সবসময় থাকবে, বাকি 20 জন থেকে কয়জন নেওয়া যায়? তাহলে 20 জন থেকে আমি একটা 11 জনের স্কোয়াড করব। তাহলে যে উইকেট কিপার সে সবসময় থাকবে, তাহলে ও বাদ, আর থাকে 10 জন। তাহলে বাকি যে 19 জন, ওইখান থেকে আমি 10 জন নিব। বুঝতে পারছেন আশা করি, তাই না? আচ্ছা, এবার চলে আসি আমরা যে পারমুটেশনের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কিছু অ্যাপ্লিকেশন আছে, এগুলা প্রায় আসে, যেমন এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে, বিভিন্ন পরীক্ষা আসছে অনেকবার। কম্বিনেশনের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, আমি যে বলছিলাম মনে আছে কিনা, যে ABC থেকে যদি আমরা 2 জন করে পিক করি, তাহলে কতভাবে অ্যারেঞ্জ করা যায় বা কতভাবে এদের মধ্যে আসলে এদেরকে প্যাকেটিং করা যায়। যদি প্যাকেট করি, কতভাবে প্যাকেট করা যায়? একটা প্যাকেট হবে AB, একটা প্যাকেট হবে BC, একটা হবে CA, তাহলে 3টা প্যাকেট করা যায়, যেটাকে আমরা সরাসরি লিখে ফেলতে পারি কম্বিনেশন দিয়ে 3C2, তাই না? তাহলে আমি যদি এটা কোনভাবে বলি যে ABC 3টা, ধরেন যে 3টা টিম, এই 3টা টিম ফুটবল খেলবে, এদের মধ্যে কয়টা ম্যাচ হওয়া পসিবল? তাহলে একটা হচ্ছে AB এর সাথে খেলবে, একটা হচ্ছে BC এর সাথে খেলবে, আর একটা হচ্ছে C এর সাথে খেলবে। এখানে তো আসলে C এর সাথে খেলা যে কথা, AC এর সাথে খেলা একই কথা। তাহলে এই যে ফুটবল ম্যাচ বা ক্রিকেট ম্যাচ, এরকম একটা অ্যাপ্লিকেশন হচ্ছে হ্যান্ডশেক। যে ধরেন 3 জন আছে, এই 3 জনের মধ্যে কয়টা হ্যান্ডশেক পসিবল? তাহলে 3 জন ABC, এই 3 জন থেকে একটা হ্যান্ডশেক করতে লাগে 2 জন, তাহলে কয়টা হ্যান্ডশেক পসিবল? 3C2 হ্যান্ডশেক পসিবল। এখন যদি আপনাকে বলে 5 জন, 5 জন থেকে কয়টা হ্যান্ডশেক পসিবল হবে বলেন তো? সে একটা ক্লাবে বা কমিউনিটি সেন্টারে 5 জন মেম্বার আছে,
সো 5 জন থেকে কয়টা হ্যান্ডশেক হবে? 5C2 হ্যান্ডশেক, রাইট? 5 into 4, 2 into 1, so there are 10 হ্যান্ডশেকস, তাই না? এটা আমরা বুঝে গেছি যে মানে কম্বিনেশনটাকে প্র্যাকটিক্যালি এভাবে অনেক জায়গায় ইউজ করা যায়। আচ্ছা, তো এখন এখানে এরা কি বলছে? এরা বলছে যে একটা ইয়াতে যে টোটাল হচ্ছে যে 66 হ্যান্ডশেকস ছিল আর কি। তো যদি 66 হ্যান্ডশেকস হয়, তাহলে ওই পার্টিতে আসলে কয়জন ছিল? ওকে, বার্নিং কোশ্চেন। আমরা ধরলাম যে ওই পার্টিতে ছিল হচ্ছে এন এন নাম্বার অফ পিপল ছিল, ঠিক আছে? ধরলাম যে লেট এন পিপল ছিল, তাহলে এন জন পিপল কত উপায়ে তারা হ্যান্ডশেক করতে পারে, বা এন জনের মধ্যে কয়টা হ্যান্ডশেক হতে পারে, এটাকে আমরা বলতে এনসিপি পারি দিয়ে NC2। তাহলে এই যে ইকুয়াল টু কয়টা 66। হ্যান্ডশেক হবে ওইটার ভ্যালু দেয়া আছে আমার কত? 66। একটু আগেই আমরা দেখছিলাম যে নিচে 2 থাকলে ওই যে কম্বিনেশনের শর্টকাট ক্যালকুলেশনটা আর কি, তাই না? যে এভাবে দেখছিলাম যে নিচে 2 থাকলে উপরে 2 বার যাবে, n × n - 1, মানে 2 ঘর কমবে আর কি। নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 2 × 1, 66, 6 × 11 × 2। এটাকে আবার রিঅ্যারেঞ্জ করে লেখা যায়। ভাইয়া, জি ভাইয়া। ওই যে NC2 ওটা বললেন যে নিচে 2 থাকলে 2 ঘর করবে, এটা একটু কাইন্ডলি আরো একটু বুঝাই দিবেন? ওই যে 5C3, এটা কিভাবে লেখা যায় বলেন? 5-এর পরে 3 ঘর যাবে, 5 4 3, যে 3 জি ফ্যাক্টোরিয়াল, তাই না? জি তাহলে নিচে 3 থাকলে 5-এর পরে 3 ঘর যায়, 2 থাকলে 2 ঘর যাবে, এরকম না? জি জি। তাহলে এন নিচে এন এর পরে 2 ঘর কমবে, তাহলে এন একটা প্লাস তারপরে আরেক ঘর কমে হবে n - 1, এরকম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এটা কিন্তু আমরা ইউজুয়ালি মিডল টার্মের সমাধান করতে পারি। আর আরেকটা জিনিস, এই যে একটা নতুন মেথড দেখেন, এবার ফ্যাক্টরাইজেশন করার পরে মিলানো যায়, দেখেন। এন যদি 12 হয়, n - 1 হচ্ছে 11, মিলে গেছে না? মিলে গেছে। তাহলে এন কে 12 ধরা যায়। তাহলে ওই পার্টিতে পার্টিসিপেন্ট ছিল হচ্ছে 12 জন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর এটা দেখি আমরা। 8 স্টুডেন্টস গোজ অন এন এক্সকারশন ইন 2 কার্স, 2টা কারে তারা যেতে পারে। কার নাম্বার 1 এখানে হচ্ছে 5টা সিট, কার নাম্বার 2 এখানে হচ্ছে 4টা সিট। তো বললো যে কত উপায়ে তারা ভ্রমণ করতে পারে। ওয়াও। তো 8 জন থেকে ধরেন প্রথম একটা উপায় কি, যে প্রথম কারে 5 জন দিয়ে দিলাম, আর আছে 3 জন, 3 জন সেকেন্ড কারে যাবে। আরটা হতে পারে প্রথম কারে 4 জন দিয়ে দিলাম, এরপরে 4 জন যাবে। এরপরে যদি আমি আর একটু কমাই, এখানে 5 জন দেই, আর এখানে যদি 3 জন দেই, এখানে হয়ে যায় 5 জন, কিন্তু এই কারের ক্যাপাসিটি 4, সেটা পসিবল না। তাহলে পসিবল অ্যারেঞ্জমেন্ট শুধু এই দুইটা। তাহলে কত উপায়ে যদি তারা এই প্যাটার্নে যায়, 5 জন 3 জন যায়, তাহলে এই 5 জনের মধ্যে কোন 5 জন, এটা একটা ব্যাপার স্যাপার আছে না? তাহলে 8 জন থেকে 5 জনকে বাছাই করা যায় 8C5, বাকি থেকে 3 জন, 3 জন 3C3 উপায় আরেক কারে চলে যাবে। আর এখানে হচ্ছে 8C4, আর থাকে 4 জন, ওই 4 জন 4C4 চলে যাবে। তো এখানে অনেকে ভুল করে কি, এখানে 3C3 না দিয়ে 4C3 দিয়ে দেয়। ফোর্থ হচ্ছে কারের ক্যাপাসিটি, 4 কিন্তু আসলে কয়জন আছে তা কিন্তু না। তো আমাকে হিসাব করতে হবে নাম্বার অফ পিপল, যে কয়জন গেল আর কয়জন আছে। আশা করি বুঝতে পারছেন। সো 8C5 যে কথা, 8C3 একই কথা, ওই যে ডিফারেন্স যা তা আর কি, হ্যাঁ। আর 3C3 ভ্যালু হচ্ছে 1। 8C4 × 4C4, এটা তো একটু আগেই করলাম 70, আর এটা করলে আসবে 56, যোগ করলে আসবে কত? 126। সো দেয়ার আর 126 ওয়ে যে 8 জন স্টুডেন্ট 2টা কারে ভ্রমণ করতে পারে। আচ্ছা, নাও এই ম্যাথড ট্রাই করেন সবাই, এগুলো সবাই ভুল করে, একদম গণহারে সবাই ভুল করে। ট্রাই করেন, দেখি কে কে সলভ করতে পারে, প্লিজ।
কেউই পারলেন না? ওকে, আগে শর্টকাট নিয়মটা শিখাই। ধরেন এখানে হচ্ছে কিভাবে বলতে পারি, সে আপনার 5টা ডিফারেন্ট চকলেট। ওকে, সো ধরেন যে 5টা চকলেট, 5C। চকলেট নাম্বার 1, চকলেট নাম্বার 2, চকলেট 3, চকলেট 4, চকলেট 5। 5টা চকলেট। তো এখন এই যে 5টা চকলেট, তো আমাদের তো একটু মাথায় রাখতে হবে, যেহেতু 5টা চকলেট, আমার স্টুডেন্ট চিলড্রেন কয়জন? 4জন। ঠিক আছে, তো 5টা চকলেট 4জন চিলড্রেন কত উপায়ে পেতে পারে, তাই না? তো একটা চকলেট, মানে চিন্তা করেন যে একটা চকলেট কিন্তু দুজনের কাছে যাওয়া পসিবল না, তাই না? মানে অর্ধেক অর্ধেক খাবে তা তো না, রাইট? তাহলে একটা চকলেট যে কোনো 4জনের যে কোনো একজনের কাছে যাবে, কিন্তু একটা চিলড্রেন কিন্তু চাইলে ডাবল চকলেট পেতে পারে। এই জিনিসটা বুঝেন। তাহলে চকলেট নাম্বার 1 সে 4জনের কাছেই যেতে পারে, ফাইন। চকলেট নাম্বার 2 সে 4জনের কাছে যেতে পারে। এর মানে হচ্ছে চাইলে এমনও হতে পারে যে যে চকলেট 1 পাইছে সেই আবার চকলেট 2 পাইলো, তো হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। চকলেট নাম্বার 3 সেও 4জনের কাছে। চকলেট নাম্বার 4 সেও 4জনের কাছে। চকলেট নাম্বার 5 সেও 4জনের কাছে। তাহলে কত উপায়ে সাজানো যায়? 4 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 10 বা হচ্ছে 1024। অনেকে এটাকে 5 টু দি পাওয়ার 4 করে ফেলে। 5 টু দি পাওয়ার 4 নিয়ে কনফিউজ করার কোনো মানেই হয় না। আচ্ছা, এটাকে আমরা একটা শর্টকাটে মনে রাখতে পারি। দেখেন, যাকে ভাঙা যায় না, চকলেট এবং চিলড্রেন। একটা চকলেট চাইলে দুজনের কাছে যাইতে পারে না, বাট একটা চিলড্রেন চাইলে 2টা চকলেট পেতে পারে, তাই না? তাহলে ইউনিক যে, বা ধরেন যার একটু একটু হ্যাডাম বেশি, বা যাকে আসলে ভাগাভাগি করা যায় না, একটা ব্যাপার আছে না, যাকে ভাগাভাগি করা যায় না, যাকে ভাগাভাগি করা যায় না সে থাকবে উপরে। তাহলে সে থাকবে উপরে আর বাকিটা থাকবে নিচে, 4 টু দি পাওয়ার 5। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আমার এখন বলেন তো যে 3জন ভোটার 2জন ক্যান্ডিডেটসকে কত উপায়ে নির্বাচিত করতে পারে? ধরো, 3জন ভোটার 2জন ক্যান্ডিডেটকে কত উপায়ে নির্বাচিত করতে পারে? 9, ভেরি গুড। দেখেন, একজন ভোটার তো 2টা ক্যান্ডিডেটকে ভোট দিতে পারে না, পারবে? ও চাইলে ধরেন এককেও ভোট দিবে, দুইকেও ভোট দিবে, এটা কি পসিবল? না কথা বলেন। ভাইয়া। তাহলে পাওয়ার কার বেশি, ক্যান্ডিডেটের না ভোটারের? কনফিউজ থ্রি হয়ে গেছে। স্কোয়ার। ঠান্ডা মতো শুনেন, ধরেন আমার ভোটার হচ্ছে 3জন, ক্যান্ডিডেট হচ্ছে 2জন, তাই না? তো ভোটার যদি 3জন হয়, তাহলে একজন ভোটার শুধুমাত্র একটা ক্যান্ডিডেটের কাছে যেতে পারবে, রাইট? কিন্তু কিন্তু একজন ও আমি তো হ্যাঁ, একজন ক্যান্ডিডেট চাইলে 2টা ভোটও পাইতে পারে, পারে না? ধরেন যে ক্যান্ডিডেট এ, আর ভোটার ধরেন XYZ, এ এবং বি। এমন হতে পারে না এ কে এক্সও ভোট দিল, ওয়াইও ভোট দিল, জেডও ভোট দিল, হতে পারে না? পারে তো। জি। সেম ধরেন যে বি কে এক্সও ভোট দিল, মানে যে কোনো একটা হতে পারে। এক্স যদি এর দিকে চলে আসে, সে কি আবার বি এর দিকে যেতে পারবে? না। বুঝতেছেন কিনা? ধরেন যে আমি এ কে একটা ভোট দিয়ে দিলাম, আমি কি আবার বি কে ভোট দিতে পারবো? না। না ভাইয়া। আচ্ছা, তাহলে এটা 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 কেমনে সলভ করবেন বলেন? চুপ করে আছে।
এই মৃধা আলামিন 9 দিয়ে আনসার দিলেন, 9 কেমনে দিলেন দেখি বলেন, আমি শুনি। এনিওয়ান? ভাইয়া 3 স্কোয়ার। মানে কেন 3 স্কোয়ার? 3 × 3 মানে কেন? এখানে যে ক্যান্ডিডেট তার পাওয়ার বেশি সে উপরে যাবে, ভোটার পাওয়ার কম ভোটার নিচে যাবে, 3 স্কোয়ার। ভাইয়া এটা এখানে এটা আসলে না হওয়ার ক্যান্ডিডেট কথা। আছে দুইজন, ঠিক আছে। তো হুম। আমার তো তার মানে বলা যায় যে আমার ইয়া আছে যে কি, ভোটার আছে 3 জন। 3 জন। তাহলে হুম। প্রত্যেকটা ভোটার চাইলে কিন্তু হচ্ছে যে কি যে কোনো একজনকে তো চুজ করবে, এখানে 3 × হ্যাঁ, 3 হবে না। এটাই তো বলতে, মানে একটা ভোটার একজনের বেশি কাউরে চুজ করতে পারবে না। তো ভোটার নাম্বার 1 এক্স, এক্স কত উপায়ে ভোট দিতে পারে বলেন? 2 উপায়ে, তাই না? জি ভাই। এক্স 2 উপায়ে, তাহলে ওয়াই 2 উপায়ে, জেড 2 উপায়ে, তাহলে কি 6 উপায়ে? আট, 4 দুগুণে হচ্ছে 4 দুগুণে 8 উপায়ে, এটা হইলো? ও, হয়েছে কিনা? এটা না হয় না, ভাই। এটা ভুল, এটা ভুল। কেন ভুল দেখেন, এক্স যদি 2 উপায়ে ভোট দেয়, এক্স তো দুইজনকে ভোট দিতে পারে না, শুধু একজনকে ভোট দিতে পারবে। বুঝতেছেন কিনা? এটা সর্ট আউট করার জন্য এটা উল্টা করে চিন্তা করেন। ধরেন যে একজন ক্যান্ডিডেট, সে কয়টা ভোট পেতে পারে? 3টা। ক্যান্ডিডেট নাম্বার এ, সে চাইলে এ এক্সও পাইতে পারে, ওয়াইও পাইতে পারে, জেডও পাইতে পারে, তাই না? বুঝতেছেন? জি ভাইয়া। জি ভাই। সিমিলারলি বি, বি কয়টা ভোট পাইতে পারে? 3টা। তিনটার ভিতরে। ও পাই 3 পাই, 9 ওয়েস। এর মানে হচ্ছে যে 3 জন ভোটার 2 জন ক্যান্ডিডেটকে 9 উপায়ে ভোট দিতে পারে। দেখি এটা আমরা ভ্যালিড প্রমাণ করতে পারি কিনা। ধরেন আমি ধরলাম যে ভোটার এক্স ওয়াই জেড, ক্যান্ডিডেট এ বি। আমি বললাম যে 3 জন ভোটার 2 জন ক্যান্ডিডেটকে কত উপায়ে নির্বাচন করতে পারে, তাই না? আচ্ছা, তো ধরেন যে এক্স, এক্স কিভাবে হিসাব করা যায়, কিভাবে মিলানো যায় বলেন তো? ধরেন যে এ ভোট পেতে পারে হচ্ছে এ এবং বি। এ কে ভোট দিছে এক্স, বি কে দিছে ওয়াই, সি কে দিছে হচ্ছে জেড। এটা একটা। এ কে দিছে এক্স, বি কে দিছে ওয়াই, জেড দিছে আবার বি কে, তাই না? এভাবে কি 9টা উপায় কি আসবে বলেন তো? দেখেন, এক্স আগে দিয়ে জেড কে আগে পরে নিয়ে 2টা, তাহলে ওয়াই আগে দিয়ে একটা। ধরেন যে এখানে ওয়াই, এ কে দিছে ওয়াই, তারপরে হচ্ছে বি কে দিছে হচ্ছে এক্স আর জেড, তাই না? এভাবে করলে কিন্তু 9টা অ্যারেঞ্জমেন্ট আসবে, আসা উচিত। বুঝতে পারছেন? তো এগুলো একটু প্যারা আছে, এগুলো একটু ঠান্ডা মাথায় দেখতে হবে, এবং এগুলো একটু কেয়ারফুল থাকেন আর কি এই ম্যাথ গুলোতে। ভাই এটা তো বুঝতেছেন? যদি এভাবে করতে যাই সেক্ষেত্রে তো অনেক সময় লাগবে। এখন এটা কি মানে দেখলেই বুঝতে পারবো থ্রি এরকম ইন্টু কোনো থ্রি ওয়ে তো আছে? হবে না, দাঁড়ান একটা জিনিস তো মনে হয় একটু 3 জন ভোটার 2 জন ক্যান্ডিডেটকে 3 × 3 কেমনে হয়? আপনারা তো উল্টাপাল্টা আমাকে কনফিউজ করে ফেলছেন। ওয়েট 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 ওয়েট, 8টা আসবে, 8টা। 3টা আসবে না তো। আমার হচ্ছে যে যদি শর্টকাটটা কি চিন্তা করি, যে আমার ভোটারের পাওয়ার হচ্ছে বেশি, মানে একজন ভোটার 2 জায়গায় যেতে পারে না, তাহলে 2 টু দি পাওয়ার 3, এইটই আসবে, এটা অ্যান্সার 8 আসবে। আপনারা 9 কেমনে বানাইছেন? হ্যাঁ, থামেন, বোঝা যায় না কেন কি হয়েছে। 9 তো পসিবল না। 9 কেন পসিবল না? ধরেন এক্স যদি এ কে ভোট দিয়ে দেয়, এক্স কি আবার বি এ ভোট দিতে পারবে? আরে, কথা বুঝতেছেন কিনা? এক্স 3 জায়গায় গেলে এক্স তো আবার আবার 3 জায়গায় যেতে পারবে না।
কথাটা ভাইয়া বুঝতেছেন? জি ভাইয়া। এখানে এখানে হ্যাঁ। মেইন কথা হচ্ছে যে ভোটার আছে আমার 3 জন, ঠিক আছে। আমি হুম যদি ফার্স্ট ভোটারটাকে চিন্তা করি, সে ভোট হুম দিতে পারে 2 উপায়ে, সোজা কথা। সেকেন্ড ভোটারও 2 উপায়ে দিতে পারে, থার্ড ভোটারও তো দিতে পারে 2 উপায়। তো এখানে তো মাল্টিপ্লিকেশন রুলস আসতেছে। তো 2 × 2 × 2, 2 × 2 × আলটিমেটলি তো 2। 8ই হবে। হ্যাঁ, 2 × 2 × 2 এটা 80 হবে, হ্যাঁ 9 হবে না। কারণ হচ্ছে কি, আমি যেটা বলছি, ধরেন যে আপনি 3 × 3 চিন্তা করেন, তাহলে এবার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে প্রথম যে ক্যান্ডিডেট সে ভোট পেতে পারে 3 উপায়ে। তো এক্স যদি এ কে ভোট দিয়ে দেয়, এক্স তো আর বি রে ভোট দিতে পারবে না, তাই না? কথা বুঝতেছেন কিনা? জি ভাইয়া। মানে এক্স যদি এ কে ভোট দিয়ে দেয়, তাহলে আপনি যদি 3 উপায়ে বলেন, এক্স তো আর বি রে ভোট দিবে না, তাই না? তাহলে সহজভাবে চিন্তা করেন যে ভোটার সে কত উপায়ে যেতে পারে। ও যেতে পারে 2 উপায়ে, ওয়াই 2 উপায়ে, চকলেটের মতো জেড 2 উপায়ে। 2 × 2 × 2 টোটাল হচ্ছে 8 ওয়েস। এটাই হচ্ছে অ্যান্সার। আর ওই শর্টকাট যেটা বললাম, যে যাকে আসলে যে ভিন্ন মানে এক এক যে দুজনের কাছে যেতে পারে না সে থাকবে উপরে, আর যে আসলে মোর দেন ওয়ান ভোট পেতে পারে সে থাকবে হচ্ছে নিচে। এই, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তাহলে একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। ওই যে খাইরুলসে আছে, আবার মেন্টরস ম্যাথ কিউব ব্যাংকও আছে, একটু ঘাইটা ঘুরে প্র্যাকটিস করেন আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে এই ম্যাথটা, এটা একটু দেখি। এটা ভালো ট্রিকি একটা ম্যাথ। বলা আছে এ কমিটি অফ 3 পিপল টু বি চুজেন ফ্রম দ্য প্রেসিডেন্ট এন্ড ভাইস প্রেসিডেন্ট অফ দ্য 4 ডিফারেন্ট কোম্পানিজ। 4টা কোম্পানি। তাহলে প্রথম কোম্পানির চারটা, মানে প্রথম কোম্পানির একটা প্রেসিডেন্ট আছে, সেকেন্ড কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, প্রতিটা কোম্পানির একজন প্রেসিডেন্ট একজন ভাইস প্রেসিডেন্ট আছে আর কি। আচ্ছা, তাহলে এখন জিনিসটা কি দাঁড়ায় দেখেন, যে আমার কোম্পানি 1 এর একজন প্রেসিডেন্ট একজন ভাইস প্রেসিডেন্ট, কোম্পানি 2 এর একজন প্রেসিডেন্ট একজন ভাইস প্রেসিডেন্ট, কোম্পানি 3 এর একজন প্রেসিডেন্ট একজন ভাইস প্রেসিডেন্ট, কোম্পানি 4 এর একজন প্রেসিডেন্ট একজন ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, এখন তারা বললো হোয়াট ইজ দ্য নাম্বার অফ ডিফারেন্ট কমিটিস দ্যাট ক্যান বি চুজেন। কত উপায়ে কমিটি ফর্ম করা যাবে if 2 people who work for the same company cannot both serve on the committee। মানে হচ্ছে যে কোম্পানির আপনি প্রেসিডেন্টকে নিবেন, ওই কোম্পানির আবার আপনি ভাইস প্রেসিডেন্টকে নিতে পারবেন না। বুঝলেন কিন্তু? তাহলে আপনি 8 জন থেকে 3 জনের কি বলে যে সরি 3 জনের একটা কমিটি করবেন। তো 3 জনের কমিটি করার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে যে 8 জন থেকে, এই 8 জন থেকে 1 2 3 4 5 6 7 8, 8 জন থেকে আপনি 3 জনকে এমন ভাবে চুজ করবেন যাতে যে কোম্পানির আপনি প্রেসিডেন্ট নেন, ওই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট যেন ওই আপনার ওই ইয়াতে না আসে, ওই চুজে না আসে। বুঝতে পেরেছেন? এক কোম্পানির যদি প্রেসিডেন্ট আসে, আরেক কোম্পানির ওই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট আসতে পারবে না। যদি আরেক কোম্পানির ভাইস প্রেসিডেন্ট আসে, ওই কোম্পানির প্রেসিডেন্ট আসতে পারবে না, এরকম। তো ভালো জিনিস, ভালো জিনিস, আমরা একটু দেখি। তো কি কি হতে পারে, আমরা আসলে কি কি ওয়েতে তাহলে এটা এনশিওর করতে পারি যে একটা কোম্পানি থেকে 2 জন আসবে না, এটা আমরা কিভাবে এনশিওর করতে পারি? So, প্রথম ওয়ে হচ্ছে কি, প্রথম হচ্ছে শুরুতে করলাম কি 8 জন থেকে 4টা ভাইস প্রেসিডেন্টের নাম বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এই যে 4 জন প্রেসিডেন্ট আছে, এদের 4 জন থেকে থেকে আমি 3 জন গঠন। চুজ করলাম। তাহলে কিন্তু আমি ওকে ভাই। গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আরে ভাই, মানে এক কোম্পানির 2 জন আসবে না, খুব শিওর হয়ে বলা যায়। আরেকটা করতে পারি, 4টা প্রেসিডেন্টকে বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি যে 4টা ভাইস প্রেসিডেন্ট আছে, এখান থেকে 3 জনকে চুজ করলাম। তাও কিন্তু আমি শিওর হয়ে বলতে পারি যে আমার কি হবে ভাই, যে একই কোম্পানির 2 জন আসবে না। আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে যে ধরেন আমি 4টা প্রেসিডেন্ট থেকে 2টা প্রেসিডেন্ট নিলাম, তাহলে 4টা প্রেসিডেন্ট থেকে 2 জন প্রেসিডেন্টকে নিলাম। আচ্ছা, তাহলে আরো একজন নেওয়া লাগবে। যেই 2 জন প্রেসিডেন্টকে নিছি, ওই 2টা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট 2টা বাদ, তাহলে আরো 2টা ভাইস প্রেসিডেন্ট রয়ে যাচ্ছে না ভাই? ওই 2টা ভাইস প্রেসিডেন্ট থেকে আমি একজনকে নিলাম। হয় কিনা বলেন তো? জি ভাইয়া। আবার দেখেন যে 4টা ভাইস ভাইয়া প্রেসিডেন্ট আবার থেকে, হুম, বলেন। ভাইস প্রেসিডেন্ট আবার আমি 2 জন নিতে পারি না একই রকম ভাবে, প্রেসিডেন্ট একজন? এটাই তো বলতেছি, 4টা ভাইস প্রেসিডেন্ট থেকে আমি 2 জনকে নিলাম। যে 2টা ভাইস প্রেসিডেন্টকে আগে নিয়ে ফেলছি,
ওই দুই কোম্পানির প্রেসিডেন্ট দুইটাকে বাদ দিয়ে দিলাম, আর বাকি দুইটা প্রেসিডেন্ট থেকে নিলাম একজন, তাইলে তো আমার রিপিট হওয়ার সম্ভাবনা নাই। কথাটা বুঝতে পারছেন কিনা? তাহলে এই 4 ভাবে করে আমরা কমিটি ফর্ম করতে পারি। তাহলে প্রথমটা কি হবে, 4টা প্রেসিডেন্ট থেকে 3 জন, তাহলে 4C3, যেটা হচ্ছে 4। 4টা ভাইস প্রেসিডেন্ট থেকে 3 জন, ওটাও 4C3, ওটাও 4। 3 নাম্বারটা হচ্ছে কি, 4টা প্রেসিডেন্ট থেকে 2 জন, তাহলে 4C2 নিলাম। যে দুটো প্রেসিডেন্ট নিলাম ওই দুটো কোম্পানির 2 জন ভাইস প্রেসিডেন্টকে লাথি দিয়ে বের করে দিলাম, আর দুটো ভাইস প্রেসিডেন্ট আছে, ওই দুটো ভাইস প্রেসিডেন্ট থেকে একজনকে নিলাম, তাই না? রাইট। আচ্ছা, এটা আসবে কত, 12। এরপরে 4টা যে ভাইস প্রেসিডেন্ট আছে ওখান থেকে নিলাম হচ্ছে 2 জনকে। যে দুইটা ভাইস প্রেসিডেন্টকে নিলাম ওই দুই কোম্পানির প্রেসিডেন্ট দুইটা বাদ, বাকি দুই প্রেসিডেন্ট থেকে নিলাম একজন, ওইটা আসবে 12। টোটাল কত হবে, 24। 24 আছে 32। দের আর 32 ওয়েস বা 32টা উপায়ে আমরা কমিটি ফর্ম করতে পারি। বোঝা গেছে? ক্লিয়ার কিনা? জি ভাই। জি ভাই। 3টা জিনিস কি আজকে একদিনে পড়াই ফেলবো না? প্রবাবিলিটি মানে লেকচার এইটা হচ্ছে কি একটু বড় লেকচার, মানে ধরেন স্পিড ট্রেন, ইম্পর্টেন্ট লেকচার আর কি। তো আমি যেটা করতাম, মানে আগের ব্যাচগুলোর সময়টা আমার থাকতো হাতে, তো লেকচার 7 ধরেন কম্বিনেশন কম্বিনেশন একদিনে পড়াইতাম, পড়াই পোলাপাইনে পড়ার সময় দিতাম। সেকেন্ড দিন হচ্ছে প্রবাবিলিটি পড়াইতাম, আর লেকচার 8-এর একটা অংশ পড়াইতাম। এরপরের দিন লেকচার 8-এর বাকিটা পড়াইতাম, যেহেতু বড় লেকচার আর কি, বা ধরেন একটু সময় নিয়ে বা ডিটেলসে বেশি বেশি করাইতাম। এটা আপনাদের উপর ছেড়ে দিন, আপনারা 4 জন আছেন, আপনারা কি বলেন? মানে লেকচার 7 এবং 8 এটাকে 3টা ক্লাসে নিব নাকি 2টা ক্লাসে নিব? হ্যাঁ, দুইটা সিদ্ধান্ত ক্লাস দেন। নিলেই আই থিঙ্ক ভালো হবে। বাকি 2 জন ভোট মানে দেন। আমার জন্য আর কি ভালো হবে। ঠিক আছে, বাকি 3 যেহেতু মৌন মৌন সম্মতি জানাচ্ছে, আমরা ওইটাই করি আর কি। আচ্ছা, তো এখানে বলা আছে একটা লেকচার রুমে 5টা দরজা আছে। একজন হচ্ছে একটা দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের হলে মোট কত উপায়ে সে প্রবেশ করতে পারে? আচ্ছা, তাহলে ধরেন যে বি সি ডি 5টা দরজা, তাহলে প্রথম জন যদি একটা দরজা দিয়ে ঢুকে তাহলে বাকি 4টা দিয়ে বেরোতে পারবে, তাহলে প্রথম জন বেরোতে পারে 4 উপায়ে, সেকেন্ড জন 4, এর পরের জনও 4, তারপরে হচ্ছে আহ মানে সেকেন্ড ডোর, মানে ধরেন যে এই দিয়ে ঢুকলাম, এ দিয়ে ঢুকলে 4 উপায় বেরোতে পারে, বি দিয়ে ঢুকলে 4 উপায়, সি দিয়ে ঢুকলে 4 উপায়, ডি দিয়ে ঢুকলে 4 উপায়, ই দিয়ে ঢুকে 4 উপায়, তাহলে মোট 20 ওয়েস। 20 ওয়েসে আমরা কি করতে পারি, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরোতে পারি। বুঝতে পেরেছেন? পেরেছেন জি কিনা? ভাইয়া। সহজ জিনিস, এগুলা সহজ, এগুলা নিজেরা ট্রাই করবেন। স্কিপ করে যাই, এটা একটু বলি যে হাউ মেনি ট্রায়াঙ্গেলস ক্যান বি ফর্মড উইথ দা pen পয়েন্টস অফ 12 সাইড পলিনোমিয়াল। তাহলে 12টা পলিনোমিয়ালে মানে 12টা সাইড আছে আর কি। হ্যাঁ, 12টা সাইডে বেসিক্যালি বিন্দু আছে কয়টা, 12টা বিন্দু আছে। ধরেন এরকম আমি যদি একটা হেক্সাগোনাল দিলেই বুঝবেন, 3 4 5 6। তাহলে যদি বলতাম হেক্সাগোনাল, তাহলে হেক্সাগোনালের 6টা সাইড বা 6টা বিন্দু আছে। তো বললো যে 6টা বিন্দু দিয়ে কয়টা ত্রিভুজ গঠন করা যায়। তা আমরা জানি একটা ত্রিভুজের জন্য কয়টা বিন্দু লাগে বলেন তো? 3টা বিন্দু হইলেই হয় তিনটা। বস। খুবই সহজ। তো 6টা বিন্দু থেকে কয়টা ত্রিভুজ গঠন করা যাবে, 6C3। সিমিলারলি যদি 12টা সাইড হয় তাহলে পয়েন্ট কয়টা হবে, 12C3। 12টা হবে। তাহলে কয়টা ত্রিভুজ গঠন করা যাবে, 12C3। এটা আসবে 220। আশা করি বুঝতে পেরেছেন। হুম, কি বলছে, ফর্ম এ গ্রুপ অফ 7 men and 6 women, 5 person are to be selected to form a committee। তাহলে আমাদের একটা কমিটি ফর্ম করা লাগবে, ম্যান 7 জন, উইমেন 6 জন। তো আমি 5 জনের একটা কমিটি ফর্ম করব এবং আমি মেক শিওর করব যে অ্যাটলিস্ট 3জন ম্যান যেন ওই কমিটিতে থাকে। খুবই সহজ। তাহলে একটা উপায় হচ্ছে কি, 3জন ম্যান দিলাম, এখান থেকে 2জন নিলাম। আরেকটা উপায় হচ্ছে কি, 4জন ম্যান, 1জন উইমেন নিলাম। আরেকটা উপায় কি হতে পারে, যে এখান থেকে 5জন ম্যান নিলাম, একটা উইমেন নিলামই না, আমাকে বলছে কমপক্ষে 3জন ম্যান হতে হবে। তাহলে ম্যান তো চাইলে 5জন হইতে পারে, তাই না? মানে 3-এর কম হওয়া যাবে না, তো 3-এর কম হওয়া যাবে না, তাহলে 5 হইতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি কোনোভাবেই কি করতে পারবো না, ম্যান 2জন উইমেন 3জন এটা করতে পারবো না, তাই না? আচ্ছা, তাহলে এটা কত উপায়ে,
7C3 6C2, এটা আসবে কত? এটা ধরেন ক্যালকুলেশন করলে কত আসে? 525-এর মতো আসবে। 7C4 6C1, এটা আসবে ধরেন 210। 7C5 6C0, 6C0 তো আসলে আমাদের করার দরকার নেই, 0 তো 01ই। ওটা আসবে কত? ওটা আসবে হচ্ছে 21। 7C2C5 যে কথা, এটাকে 7C2 লেখা যায়, তাই না? আমরা পড়েছি একটু আগে, 7 × 6 2 × 1, 3 × 7 = 21। আচ্ছা, যোগ করলে চলে আসবে কত? 756। আশা করি বুঝতে পেরেছেন, সহজ জিনিস। ওই যে বললাম না, 3টা দেশের সাথে হ্যান্ডশেক যেরকম, তারপরে ক্রিকেট ক্রিকেট খেলাও, মানে ক্রিকেট খেলাও সেম, তারপরে ধরেন আরটা হচ্ছে কি, ফুটবল খেলাও সেম। ঠিক আছে, এগুলা করে ফেলবেন। 2জন পুরুষ থাকতে পারে যেভাবে, একজন পুরুষ ফিক্স থাকতে পারবে, ওইটাও সেম। এটা নিয়ে আমি আর প্যারা দিচ্ছি না। ওকে ওকে ওকে, সলভ শিট তো আছে, না পারলে আমি করাই দিব না, কোনো প্যারা নেই। আমরা প্রবাবিলিটি চলে যাই। ঠিক আছে, যেহেতু বুঝতেছেন আমি প্যারা দিচ্ছি না আর কি, না বুঝলে আমাদের রিভিউ ক্লাস তো আছে। ওকে, গট ইট? কথা বলে না? জি ভাই। আচ্ছা, তো প্রবাবিলিটি মানে আমরা কি বুঝি? প্রবাবিলিটি মানে আমরা বুঝি যে এক্সপেক্টেড ইভেন্ট বাই টোটাল ইভেন্ট, এক্সপেক্টেড বা ডিজায়ার্ড ইভেন্ট, যে কি কি ঘটতে পারে। আর নিচে হচ্ছে টোটাল ইভেন্ট, টোটাল টোটাল ঘটনা কি ঘটতে পারে, এর মধ্যে হচ্ছে আমি কি কি ঘটনা চাচ্ছি। এটাই হচ্ছে আমাদের পার্থক্য আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখানে যেমন ধরেন আমরা একটা উদাহরণ দেখতে পারি, যেটা প্রায় আসে, যে একটা কয়েনকে আমি উপরের দিকে মারলাম, মারলে কি কি উঠতে পারে? ধরেন একদিকে উঠতে পারে হচ্ছে হেড, একদিকে উঠতে পারে টেল। প্রথম কয়েনটার হেড উঠার সাপেক্ষে দ্বিতীয় কয়েনের কি কি উঠতে পারে? হেড উঠতে পারে, টেল উঠতে পারে। আবার সিমিলারলি হচ্ছে আহ, প্রথম কয়েনের টেল উঠার সাপেক্ষে হেড উঠতে পারে, টেল উঠতে পারে। তাহলে আউটকাম কি কি হতে পারে? প্রথম কয়েনের হেড, দ্বিতীয় কয়েনেরও হেড, প্রথম কয়েনের হেড, দ্বিতীয় কয়েনের টেল, প্রথম কয়েনের টেল, দ্বিতীয় কয়েনের হেড, প্রথম কয়েনের টেল, দ্বিতীয় কয়েনের টেল। এই 4টা কম্বিনেশন হতে পারে, তাই না? এখন আমাদের খুবই সহজ, আপনাকে বললো যে 2টা হেডই উঠতে পারে এমন সম্ভাবনা কত? 1/4, টোটাল 4টা, 2টা হেড আছে, একটা 1/4। আপনাকে বললো যে সে অ্যাটমোস্ট 1 হেড, ম্যাক্সিমাম একটা হেড উঠবে, এরকম কয়টা আছে? ওরে বাবারে, টোটাল হচ্ছে 4টা। তাহলে একটার বেশি হেড উঠতে পারবে না, তাই না? তাহলে একটা হেড উঠলে আসি, একটা হেড উঠলে আসি, হেড না হইলেও আসে, তাই না? তাহলে 3/4। তারপর যদি বলে অ্যাটলিস্ট ওয়ান হেড, মানে কমপক্ষে একটা হেড উঠতেই হবে। টোটাল 4টা, 3/4। তাহলে একটা একটা হেড হলেও নিব, 2টা হেড হলেও নিব, আর কি? আর তো নাই। 2/4, 3/4 কেন বললেন ভাই? যদি বলি অ্যাটলিস্ট ওয়ান হেড, কমপক্ষে ওয়ান একটা হেড হেড হলে উঠতেই হবে। নিচে যাবে। হ্যাঁ, 1 হেড হলেও নিব, 2 হেড হলেও নিব, তাই না? তাহলে 2/4, তাই না? নাকি ভুল বললাম? ভাইয়া, সরি সরি, তিনটা তিনটা অ্যাটলিস্ট ওয়ান তিনটা হেড তিনটা বলছেন আছে, না? একটা তো দুইটা টু তিনটা আছে হেডে তো তো, আর কি। সরি। ও, না না, আমি মানে 1 হেড 2টা আছে, আমি খেয়াল করে নাই। 3/4। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এখন 2টার জায়গায় 3টা হইতে পারে, যেমন কিরকম? ধরেন যে কয়েন, প্রথমটার হেড, দ্বিতীয়টার টেল, প্রথমটা হেড ওঠার সাপেক্ষে দ্বিতীয়টার হেড টেল,
তৃতীয়টার হেড ওঠার প্রথমটার হেড দ্বিতীয়টার হেড ওঠার সাপেক্ষে তৃতীয়টার হেড উঠতে পারে টেল উঠতে পারে, প্রথমটার হেড দ্বিতীয়টার টেল ওঠার সাপেক্ষে তৃতীয়টার হেড উঠতে পারে টেল উঠতে পারে, এরকম আর কি, বুঝতে পারছেন? ওকে, তাহলে টোটাল কম্বিনেশন কয়টা? 8টা। তাহলে কি কি হইতে পারে দেখেন, ওই যে এরকম হেড হেড হেড, এটা তো বুঝতে পারছেন আশা করি, তাই না? সেম ভাবে আমরা যাবো আর কি, বাদ বাকিটা আমরা অঙ্ক করলেই আসলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমরা ম্যাথে চলে যাই। ম্যাথে চলে গেলে আমাদের প্রবলেম গুলো একটু ক্লিয়ার হবে। অনেকগুলো ব্ল্যাঙ্ক স্লাইড ছিল, মানে হচ্ছে আমি কিছু এক্সট্রা বেসিক আলাপ টালাপ করছিলাম, যেহেতু ক্লাসটা লেংদি করে নিছিলাম। তো এখন যেহেতু আসলে আমরা মোটামুটি বুঝতেছি এবং আমাদের আগে থেকে একটু টিয়া করা আছে, তো আমরা এভাবেই দেখি আর কি, ঠিক আছে? ওকে, কি বলা আছে দেখেন, 8 women and 2 men are available to serve a committee। আচ্ছা, তাহলে 8জন ম্যান আর 2জন মেয়ে মিলে মোট কতজন হইলো বলেন তো? 10জন। 8জন আর 2জন মিলে 10জন আছে। 10জন থেকে ধরেন আমরা বেসিক্যালি একটা কমিটি করব কয়জনের? 3জনের একটা কমিটি করব। তাহলে যদি আমার কোনো বাধ্যবাধকতা না দিত, তাহলে 10জন থেকে 3জন টোটাল কত উপায় কমিটি ফর্ম করা যেত? 10C3, যেটা আমরা একটু আগে দেখছি, তাই না? যে 10 ইন্টু 9 ইন্টু 8 ডিভাইড বাই 3 ইন্টু 2 ইন্টু 1, যেটা হচ্ছে 120 ওয়েটস। তাহলে এই যে 120 ওয়েটস, এটাই হচ্ছে টোটাল ইভেন্টস। যে কোনো বাধা ধরা যদি না থাকে, মোট 10জন থেকে 3জন 120টা উপায়ে কমিটি গঠন করা যাবে। এখন এই যে 120টা উপায়ে কমিটি গঠন করা যাবে, এখানে অনেক ধরনের কম্বিনেশন আসতে পারে। যেমন ধরেন যে 120 জনের মধ্যে 3জন নিয়ে কমিটি করলাম, 3জনই পুরুষ, এরকম হতে পারে। বা একজন পুরুষ 2জন মহিলা, বা ধরেন যে একজন মহিলা 2জন পুরুষ, অনেক কিছু হইতে পারে, তাই না? এখন আমার ডিজায়ার্ড বা এক্সপেক্টেড ইভেন্ট কি? আমার এক্সপেক্টেড ইভেন্ট হচ্ছে, এখানে হচ্ছে দেখেন প্রবাবিলিটির মধ্যে আমার আবার সমাবেশ ঢুকে গেছে আর কি। এক্সপেক্টেড হচ্ছে যে এই যে 8জন উইমেন, এখান থেকে আমার কি হইতে হবে? অ্যাটলিস্ট একজন ম্যান আমার থাকা লাগবে। ম্যান আছে হচ্ছে 2জন। আচ্ছা, তাহলে অ্যাটলিস্ট কমপক্ষে একজন ম্যান থাকতেই হবে। তাহলে একটা কি হতে পারে? ম্যান একজন, উইমেন 2জন। আরেকটা হতে পারে 2জন ম্যান, একজন উইমেন, তাই না? আর কি হতে পারে বলেন তো? 3জন ম্যান তো নেওয়ার অপশন নেই, কারণ ম্যান তো আছে 2জন, তাই না? তাহলে এটা হচ্ছে আমার এক্সপেক্টেড ইভেন্ট মোট কয়টা, মানে 120টার মধ্যে কয়টা ইভেন্ট আমার এই শর্তটা পূরণ করে আর কি। তো এটা হচ্ছে 8C2 ইন্টু 2C1, যেটা আমরা একটু আগে করলাম সমাবেশ, এটা আসবে কত? 56। এটা হচ্ছে 8C1 ইন্টু 2C2, এটা আসবে হচ্ছে 8, তাহলে টোটাল 64। এর মানে হচ্ছে 120টা ইভেন্টের মধ্যে 64টা ইভেন্টে হচ্ছে কি অ্যাটলিস্ট একজন ম্যান থাকে। তাহলে আমার প্রবাবিলিটি কত হবে? 64 আউট অফ 120, কাটাকাটি করলে 8/50। আমি কি বোঝাতে পেরেছি ক্লাস? বোঝাতে পেরেছি কিনা একটু রেসপন্ড করবেন প্লিজ। ভাইয়া আবার একটু বুঝাইলে ভালো হতো। কোন অংশটা আবার বুঝলে ভালো হতো বলেন? ওই যে এক্সপেক্টেড পর থেকে যেটা আমরা নিলাম আর কি, 8/64 হলো। হ্যাঁ, তাহলে ওরা এক্সপেক্টেড কি চাইছে, মানে আমরা চাচ্ছি কি? আমরা চাচ্ছি ওই সকল কমিটি যেখানে কি থাকবে? কমপক্ষে একজন পুরুষ থাকবে, তাই না? তাহলে কমপক্ষে একজন পুরুষ কয়ভাবে হইতে পারে বলেন? কথা বলেন, কথা বলতে প্যারা গিয়া ভাই, তাই না? কথা তো বলাই, জি চুপ জি করে আছেন ভাইয়া কেন? বলুন। হ্যাঁ প্লিজ কথা বলেন আমার সাথে, মানে আমি একটু বিব্রত বোধ করি আর কি। চুপ করে থাকবেন, আমি তো বুঝতেছি না আপনি বুঝতেছেন কি বুঝতেছেন না। তাহলে ঠিক আছে ধরেন যে বলেন। আমরা যে 3জন চুজ করবো, তাই না? তো হুম, কমপক্ষে একজন পুরুষ, এই যে আমরা একটু আগে মানে সমাবেশ যে করলাম, এখানে করছিলাম না যে কমিটি হ্যাঁ গঠন? হ্যাঁ। তো আমাদের শর্ত তো ফিল আপ করা লাগবে। শর্তগুলো দুইভাবে ফিল আপ হতে পারে। একটা হচ্ছে কি, হুম, হুম, একজন পুরুষ 2জন মহিলা। এখন এই যে 8জন থেকে 2জন মহিলার বিভিন্ন রকম কম্বিনেশন আছে, তাই না? ধরেন জি সকিনা জরিনাকে নিলাম, ওর সাথে নিলাম ধরেন আরিফকে, এটা একটা হইতে পারে। আবার ধরেন যে সকিনা জরিনার সাথে আরিফের সাথে রাকিবকে নিলাম, এটা একটা হইতে পারে, তাই না? এভাবে করে মোট জি 56টা উপায় কমিটি গঠন করা যায়। মানে এই 56টা কমিটিতে একজন পুরুষ এবং 2জন মহিলা থাকবে শিওর, যেটা আমি বাম পাশে বের করলাম, বুঝতে পারছেন তো? এবং জি এই যে ভাইয়া। মহিলা যে 56 জনের মধ্যে
ওই যে বললাম মহিলাদের নামের বিভিন্ন জন যত আসবে তত আমাদের ডিফারেন্স ভেরিয়েশন আসবে। ঠিক আছে, আরেকটা হতে পারে ঠিক কি যে আছে। একজন উইমেন দুইজন ম্যান, সিমিলারলি ওটা কত উপায়ে করা যায়, 8 উপায়ে। যেহেতু আমি একজন করে উইমেন নিব, প্রতি একজন উইমেনের সাপেক্ষে দুইজন ম্যান, তাহলে 2 উপায়ে, এভাবে করে আর কি, বুঝতে পারছেন? তাহলে এইট ঠিক সি টু আছে ভাই। ইন্টু 2C2 এভাবে করে হচ্ছে যে 8 উপায়। আচ্ছা, জি ভাই। তাহলে মোট কত উপায় হইলো বস? 64। তাহলে এই 64 হচ্ছে আমার ওই সকল মানে কমিটি, যে সকল কমিটিতে কমপক্ষে একজন পুরুষ থাকবেই। এখন বুঝতে পেরেছেন? তাহলে আমার জি ভাই। টোটাল ইভেন্ট হচ্ছে 64, ডিজায়ার্ড বা এক্সপেক্টেড ইভেন্ট, আর টোটাল হচ্ছে 120, 64/120। আই গেস এখন ক্লিয়ার হয়েছে। জি ভাই, ঠিক আছে। ভাইয়া, থ্যাংক ইউ। জি ভাইয়া বলেন। হ্যালো ভাই, হ্যাঁ এইটা শুনতে তো পাচ্ছি। আরো ইজিলি করা যায় না? লিস্ট ওয়ান ওমেন বলছেন, আমি যদি, সরি, ওয়ান ম্যান হ্যাঁ বলছে হ্যাঁ, না, আমি আই আমি গট যদি ইউর কোনো পয়েন্ট ম্যানই ওটা। না নিই, ওয়ান মাইনাস দিয়ে তো করে ফেললে আরো হ্যাঁ, সহজে করা করে যায়। ওখান থেকে মাইনাস দিয়ে করা যায়, কোনো প্যারা নেই, করেন, কোনো প্যারা নেই Exactly. ব্রাদার, কোনো প্যারা নেই। জাস্ট মেক শিওর যে করার শেষ করতে পারলে হইলো আর কি, ঠিক আছে, কোনো প্যারাই নেই। ঠিক আছে, অবশ্যই করা যায়, অবশ্যই করা যায়। ওকে, মুভিং ফরওয়ার্ড। নাও দিস ওয়ান, এটা একটু দেখি আমরা। কি বলা আছে যে টু ইন্টিজার্স উইল বি র্যান্ডমলি ড্রন ফ্রম দ্য সেটস অফ, এ থেকে 4টা আছে, বি তে আছে 5টা। তাহলে এই 4টা আর বি এর 5টা, এই 5টা থেকে আপনি 2টা ইন্টিজার এমন ভাবে যোগ করবেন যেন এদের যোগফল কি হয়, 9 হয়, তাই না? তাহলে 9 হওয়ার সম্ভাবনা কত? তাহলে আগে আমাকে বলেন যে আমি যদি এই এ থেকে 4টা আর বি তে 5টা, এখান থেকে যদি একটা একটা করে র্যান্ডমলি পিক করতে থাকি, টোটাল ইভেন্ট কয়টা হবে? ধরেন যে আমি এ থেকে 2 নিলাম, এ থেকে 2 নেওয়ার সাপেক্ষে বি থেকে আমি 4 নিতে পারি, 5 নিতে পারি, 6 নিতে পারি, 7 নিতে পারি, 8 নিতে পারি, তাই না? তাহলে কয়টা পেয়ার বলেন তো? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, বুঝতেছেন কিনা? ভাইয়া, তাহলে টোটাল লিস্টে হবে না? 20টা, ভেরি গুড ভেরি গুড। তাহলে টোটাল ইভেন্ট কয়টা হবে বা টোটাল কয়টা পেয়ার নেওয়া যায়? টোটাল নেওয়া যায় হচ্ছে 4 × 5, 20, 20 পেয়ার্স বা 20 পেয়ার্স নেওয়া যায়। এটা তো আমরা খুব ইজিলি বুঝে গেছি। এখন আপনাকে বলতে হবে 20 পেয়ার্স এর মধ্যে তাদের এক্সপেক্টেড কয়টা। তার এক্সপেক্টেড হচ্ছে ওই সকল পেয়ার্স, যে সকল পেয়ার্স এর যোগফল কত হবে, 9, তাই 9 না? হবে। ওরকম পেয়ার্স কি কি আছে, যেমন 2 নিলে ওদিকে 7, এটা একটা আছে, 3 নিলে 6 আছে, তারপরে 4 নিলে 5 আছে, 5 নিলে 4 আছে, তাই 4 না? 4টা। তাহলে বেসিক্যালি 4 পেয়ার্স। প্রবাবিলিটি কত হবে? 4 ওভার 20, 4/20। 0.2। তাতে থেকে বলতে পারি আমরা 20%, অনেকভাবে বলা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এটাতে মানে দেখছেন, খেয়াল করছেন কিনা যে মানে মানে প্রবাবিলিটির ভিতরে সমাবেশ আসলে ইনগ্রেইনড আর কি। হ্যাঁ, ইন এ ক্লাস দেয়ার আর 15 স্টুডেন্টস ফ্রম রোল নাম্বার 1 to 15, 15টা স্টুডেন্ট আছে। তো এখান থেকে আমি র্যান্ডমলি 2 জনকে পিক করব। তাহলে আমরা আগের মতো টোটাল ইভেন্ট বের করে ফেলি যে 15 জন থেকে 2 জন কত উপায়ে পিক করা যায়। 15C2 উপায়ে পিক করা যায়, তাই না? তো এটা কত, 15 × 14, 2 × 1, সহজ আলা। এটাকে আমরা এভাবে রেখে দিতে পারি চাইলে, এটা আমাদের ইচ্ছা, রেখে দিলাম, কাটাকাটি করলাম না আর কি। আবার এক্সপেক্টেড ইভেন্ট কি? আমাকে বলছে যে 15C2 টোটাল যে কয়টা র্যান্ডমলি দুইটা দুইটা স্টুডেন্ট বা একটা পেয়ার পিক করতেছি, কয়টা পেয়ারের মধ্যে যে 2 জনকে পিক করব, 2 জনের রোল নাম্বারে কি হবে, অড হবে। বুঝতে পারছেন কিনা? তাহলে আমি যদি 15 জন থেকে ইভেন সবগুলোরে বাদ দিয়ে দিই, 15 জনের মধ্যে ইভেন আছে কতজন, 7 জন। এই 7 জনকে আমি একদম যেটা বললাম যে কিক আউট করে বের করে দিলাম। আর আছে কয়জন, 8 জন। ওই 8 জন থেকে যদি আমি 2 জন চুজ করি, কথা বুঝতেছেন কিনা? যদি 8 জন থেকে 2 জন চুজ করি, তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 8 জন যেহেতু অড, এখান থেকে 2 জন যদি পিক করি, 2 জনই কি আসবে, অড আসবে, রাইট? দিবে। তাহলে আমার জি। প্রবাবিলিটি কি হবে, উপরে 8C2 মানে হচ্ছে 8 × 7, 2 × 1, এখানে হচ্ছে 15 × 14, 2 × 1। এখানে সবাই ভুল করে 2 × 2 কাটাকাটি করতে গিয়ে ভাবে যে 8/15 লিখে দেয়, কিন্তু 8/15 কিন্তু না, কারণ এখানে কিন্তু 15 × 14 আছে, বুঝতে পারছেন? এই ভুল করা যাবে না। সো 4/15, বুঝতে পেরেছেন?
আশা করি বুঝতে পেরেছো। ওকে, এটা ট্রাই করেন তো। এটা পারলে মোটামুটি আমাদের ক্লাসের মানে একটা সার্থক আর কি। পরে আমরা আসলে মুভ করবো, ট্রাই করেন তো প্লিজ। ভাইয়া এটা কি নান অফ দিস? তাড়াহুড়া করলে তো হবে না। ওকে, পারলেন না কেউ আর কি, যাই হোক। ওকে, কি বলা আছে দেখেন, দেয়ার আর 10 উইমেন অ্যান্ড 3 মেন ইন আ রুম এ। রুম এ তে 10 জন উইমেন এবং 3 জন ম্যান আছে। আচ্ছা, ওয়ান পার্সন ইজ পিকড অ্যাট র্যান্ডম ফ্রম রুম এ। রুম এ থেকে র্যান্ডমলি একজনকে নেওয়া হলো, নিয়ে তাকে রুম বি তে ছেড়ে দেওয়া হলো। রুম বি তে অলরেডি 3 জন উইমেন এবং 5 জন ম্যান আছে। একটু কঠিন অঙ্ক, ভালোই কঠিন অঙ্ক। এখন রুম বি থেকে যদি একজনকে পিক করা হয়, ওই একজন উইমেন হওয়ার সম্ভাবনা কত? এখানে রুম এর সাথে বি এর সম্পর্ক কেন আছে? কারণ রুম এ থেকে রুম বি তে যাকে নিয়ে যাচ্ছি, সে যদি ম্যান হয় তাইলে এক ধরনের কাহিনী হবে, সে যদি উইমেন হয় তাহলে এক ধরনের কাহিনী হবে। এর মানে হচ্ছে রুম বি থেকে উইমেন পাওয়ার সম্ভাবনাটা কিছুটা রুম এ এর উপর ডিপেন্ডেন্ট। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের প্রথম কেস কি হতে পারে, যে রুম এ থেকে বি তে যাকে দেয়া হয়েছে ধরলাম সে হচ্ছে একজন উইমেন, একজন ম্যান ধরলাম, একজন ম্যান। তাহলে আগে তো রুম এ থেকে যে ম্যানকে সিলেক্ট করবো তারে সিলেক্ট করা লাগবে, তাই না? রুম এ তে ম্যান আছে 3 জন, তো 13C1, যেটাকে আমরা সরাসরি 13 লিখতে পারি। ম্যান আছে 3 জন, তো 3/13। রুম এ থেকে একজনকে চুজ করে ফেললাম। আচ্ছা, একজন ম্যানকে চুজ করলাম, এই ম্যানটাকে রুম বি তে নিয়ে গেলাম। রুম বি তে ছিল আগে 5 আর 3 8 জন, সাথে হচ্ছে একজন ম্যান, হয়ে গেল 9 জন। প্লাস যেহেতু একজন ম্যান গেছে, সো আমার তো প্যারা নাই। কেন প্যারা নাই? কারণ হচ্ছে আমি বের করতে যাচ্ছি রুম বি তে উইমেন পাওয়ার সম্ভাবনা কত।
তাহলে ম্যান গেলেও রুম বি তে কিন্তু উইমেন, নাম্বার অফ উইমেন কিন্তু বাড়ে নাই, ওটা তিনই আছে, তাই না? তাহলে কত হবে? 9/117। আচ্ছা, আরেকটা হচ্ছে রুম এ থেকে রুম বি তে যাকে নিলাম সে হচ্ছে একজন উইমেন, ওকে, একজন উইমেন যদি হয়, সো দ্যাট কেস আমাদের রুম এতে আছে কতজন, হচ্ছে 13। আমি একজন উইমেনকে আগে পিক করবো, এই 13 জনের মধ্যে 10 জন হচ্ছে উইমেন, সো 10/13 ইন্টু বি তে, যেহেতু একজন গেছে বি তে ছিল 8 জন, হয়ে গেছে 9 জন। এখন দেখেন আমার কিন্তু বি তে উইমেন আগে থেকে ছিল 3 জন, প্লাস এ থেকে একজন আসছে, তাহলে উইমেন হয়ে যাবে কতজন? 4 জন। তাহলে রুম বি তে একজন উইমেন হওয়ার সম্ভাবনা কত? 40/170, যোগ করলে টোটাল হচ্ছে 49/170। একটু কঠিন আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি আর কি, বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝছি। ভাইয়া, জি ভাইয়া ওই বলেন। প্রথম লাইনে যেটা হচ্ছে, ওই যে 9 জন লোক আসলো একজন মেন আনার পরে, হ্যাঁ, হুম। তো এখানে তো আগে থেকে 5 জন ছিল না? তো না, সেক্ষেত্রে নিচে আগে যেমন থেকে আমরা কই 5 আর 3 8 জন ছিল। হ্যাঁ, তো হ্যাঁ। একজন আসার পরে তো হুম। টোটাল হচ্ছে 9 জন, একজন মেন আসার পরে। আর আগে থেকে মেন ছিল 5 জন। হ্যাঁ, তাহলে উপরে আমরা 3 দিলাম কেন এখানে? আচ্ছা, কারণ হচ্ছে আমার তো প্রবাবিলিটি বের করতে বলছে উইমেন ফ্রম বি, আমি তো বি থেকে উইমেন হওয়ার সম্ভাবনা বের করতেছি। তাহলে ম্যান গেলেও নাম্বার অফ উইমেন তো বাড়ে নাই, আমার তো এক্সপেক্টেড ইভেন্ট তিনটায় রয়ে গেছে, জি জি, বুঝতে পারছেন, এই জন্য বাড়ে নাই আর কি। ঠিক আছে। গট ইট? আচ্ছা, এই কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং। আপনারা তো অনেকেই ওই যে দ্য ডার্ক নাইট দেখছেন আর কি, ব্যাটম্যানের মুভিটা আর কি। যাই হোক, তো এখানে খেয়াল করছেন কিনা, এখানে একটা কথা ছিল, স্ট্যাটিস্টিক্যাল একটা অ্যানালাইসিসের আলাপ ছিল আর কি। তো আমরা ধরেন পৃথিবীতে যে ইভেন্ট গুলো দেখি বা যে যে জিনিসগুলো কনসিডার করি, ম্যাক্সিমাম হচ্ছে আনওয়েটেড বা ন্যাচারাল ইভেন্ট, এবং এটা হচ্ছে নাম্বার অফ স্যাম্পল বাড়ার সাথে সাথে বাড়ে। যেমন আপনি একটা কয়েন নিলেন, কয়েন নিলে কয়েনটাকে উপরের দিকে মারলেন, একবার হেড উঠলো, এরপরে আবার মারলেন, আবারও হেড উঠলো। তাহলে আপনি তো জানেন যে ভাই, মানে 2বার মারলে একবার হেড একবার টেল, এটা সম্ভাবনা মানে 50-50 বলি না আমরা। তাহলে 2বার মারলে 2বারই তো হেড উঠলো, তাহলে ভাই 50-50 কেমনে হইলো? এটা আমাদের প্রশ্ন আসতেই পারে। তাহলে এই যে 50-50 জিনিসটা যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, নাম্বার অফ স্যাম্পল অনেক বড় হইতে হবে। মানে যদি আপনি 2বারের জায়গায় 2 লক্ষ বার মারেন, তখন দেখবেন যে অলমোস্ট 1 লক্ষ বার যদি হেড উঠে, 1 লক্ষ বার টেল উঠবে। তাহলে এই যে বললাম যে ন্যাচারাল ন্যাচারাল ঘটনাটা ঘটবে কখন, কখন ঘটবে? যদি কয়েনটা হয় আনওয়েটেড, বুঝলেন? ধরেন কয়েনটা এমন ভাবে ডিজাইন করা যেদিকে মানুষের মাথা, ওটা একটু ভারী, এখানে মেটাল একটু বেশি, তাহলে এখানে গ্র্যাভিটি বেশি, খুব লাইকলি। তাহলে এখন যদি ওই কয়েনটা আপনি উপরের দিকে মারেন, তাহলে যেটা হেড এটা বেশি বেশি উঠবে না যেটা টেল ওটা বেশি বেশি উঠবে? কোনটা বেশি উঠবে বলেন তো? কথা বলে না। এদিকে ভারী, এটা হিট বেশি। একটা ক্রিকেট ব্যাট, একটা ক্রিকেট ব্যাটের 2 পাশ 2 রকম। তো ব্যাটকে আমরা সবসময় ঘুরে ঘুরে মারা দেখেন, তো সবসময় কি 2 পাশ উঠবে নাকি? ভারী দিকটা সবসময়, পাতলা দিকটা নিচের দিকে, আর ভারীটা উপরের দিকে থাকে, কোনটা বলেন তো? ভাই, ভাইটা নিচের দিকে থাকবে। কারণ কি? কারণ হচ্ছে ব্যাপারটা তো মানে জিনিস, মানে প্রোডাক্টটা তো ইউনিফর্ম না, মানে বুঝতেছেন? মানে জি প্রোডাক্ট হচ্ছে এটা ওয়েটেড, এটাকেই বলে ওয়েট। তাহলে ওয়েটেড এরকম কয়েন হতে পারে, ডাইও হতে পারে। ওয়েটেড কয়েন বা ওয়েটেড ডাইয়ের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে একটু চোরা আর কি, মানে ভেজাল। ভেজাল মানে ন্যাচারাল যেটা ঘটার কথা ওইটা না ঘটে, ওই প্রোডাক্টটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে ওইটা ঘটে। এটাকেই বলি আমরা ওয়েটেড প্রোডাক্ট, বুঝতে পেরেছেন কিনা? তাহলে ধরেন যে একটা মানে ডাইস বা ছক্কার দানা যেটাকে বলি আর কি আমরা, তাই না? তো এটাকে যদি আমি উপরের দিকে মারি, 1 উঠবে। তো আমি যে বললাম যে আমি যদি ওকে 36 লক্ষ বার মারি, ছক্কার দানা যদি ন্যাচারাল থাকতো বা আনবায়াস থাকতো, তাহলে কি হওয়ার কথা ছিল বলেন তো? আমি যদি 36 মিলিয়ন টাইমস মারি, তাহলে 1 যদি 6 মিলিয়ন বার উঠে, 2 6 মিলিয়ন বার উঠবে। ব্যাপারটা এরকম হওয়ার কথা না, বলেন তো বস? জি জি ভাইয়া, এভরি প্রবাবিলিটি 1/6 হবে এরকম আর কি। হ্যাঁ, মানে প্রত্যেকটার প্রবাবিলিটি হবে 1/6, কারণ কি সবগুলা যোগ করলে আসে 36। তাহলে এক ওঠার সম্ভাবনা কত? 6/36 বা 1/6। এবং সবগুলো প্রবাবিলিটি কি হবে? 1/6 1/6 হবে, তাই না? কারণ হচ্ছে কি এটা জি একটা ন্যাচারাল বা আনবায়াসড ডাই।
হ্যাঁ, যে এটাকে ধরেন যে আমি যদি 36 কোটি বার মারি, এটা আরো প্রিসাইজ হবে, যে প্রতিবার এক যতবার উঠবে, দুইও ততবার উঠবে, তিনও ঠিক ততবার উঠবে, ইকুয়াল 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 থাকবে। আই গেস বুঝতে পারছেন? ঠিক আছে। এখন দেখেন ওরা বলতেছে কি, ওরা বলতেছে যে না, ওরা যে ডাইটা নিয়ে কথা বলতেছে এটা হচ্ছে একটা ওয়েটেড ডাই। তাহলে ওয়েটেড ডাই তো ভাই ঝামেলা। এটা একটু ডিফারেন্টলি ডিজাইন করা। এটা এমন ভাবে ডিজাইন করা যে এটার গায়ে যা লেখা আছে সে ঠিক ততবার রোল করে। মানে এটা একটা কন্ডিশনাল আর কি। ব্যাপারটা কিরকম দেখেন, আমার ন্যাচারাল ডাইয়ের ক্ষেত্রে এক যদি 6 বার উঠতো, দুইও 6 বার উঠতো। ওরা বলতেছে না, with faces numbered through 1 to 6 is directly proportional to the number rolled. এর মানে হচ্ছে কি, যে যে পাশে এক লেখা আছে, আগেরটাতে কি হচ্ছে, যে পাশে এক লেখা আছে ও যদি একবার উঠতো, দুই উঠতো একবার, তিন উঠতো একবার, চারও একবার, পাঁচও একবার, ছয়ও একবার, তাই না বস? তাই কিনা? জি ভাই। তাই। কিন্তু এখানে বলতেছে না, যে এক যদি একবার উঠে, যে পাশে দুই লেখা আছে সে উঠবে দুইবার, যে পাশে তিন লেখা আছে সে উঠবে কতবার? তিনবার। ভাই 5/6 হবে আনসার? আমি এখনো যাই নাই, আসতেছি। যেদিকে 5 লেখা আছে সে উঠবে 5 বার, তাড়াহুড়া করেন না, হ্যাঁ। তাড়াহুড়া করলেই ভুলটা ভুলটা হবে আর কি, রিল্যাক্স একটু বুঝি আমরা। যেদিকে 4 লেখা আছে সে উঠবে 4 বার, যেদিকে 5 লেখা আছে সে উঠবে 5 বার, যেদিকে 6 লেখা আছে সে উঠবে কয়বার? 6 বার। এভাবে এটা ডিজাইন করা, বুঝতেছেন কিনা? তাহলে টোটাল কতবার হয় দেখেন তো, 3 3 6 6 4 10, 21 টাইমস। তাহলে বলেন এক ওঠার সম্ভাবনা কত? 1/21, রাইট? রাইট জি কিনা? ভাই। তাহলে দুই ওঠার সম্ভাবনা কত বলেন? 2/21, জি ভাই। তাই না? 5 ওঠার তাহলে বলেন সম্ভাবনা যে 5/21। 5/21। এই জন্য বললাম যে আপনি অলমোস্ট দেয়ার, কিন্তু তাড়াহুড়া করলেই ভুলটা করবেন আর কি। আই গেস বুঝতে পারছেন? ঠিক আছে, ভালো একটা অঙ্ক ছিল আর কি। হ্যাঁ, এটা ডিফারেন্ট, আমরা এগুলো আগে ফেস করি নাই। এটা এটা একটু দেখি আমরা, যে কি লেখা আছে। ওয়াও, আমরা দেখি মোটামুটি সবগুলোই দেখে ফেললাম। আপনারা কোঅপারেট করার কারণে আমরা সঠিক সময়ে সুন্দরভাবে আমাদের ক্লাস শেষ করতে পারবো। দ্য লাস্ট ওয়ান। তো এটা বোঝার আগে আমি একটু বলি। ধরেন আপনাকে একটা বিন দিলাম, বিন দিয়ে আপনাকে একটা কাগজ দিলাম, বললাম যে একটা কাগজ একবারই মেরে ওই বিনে ফেলতে হবে। তাহলে আপনার একবার মেরে ওই বিনে পড়ার সম্ভাবনা কত? 100% নাকি জি ভাই। 0%? একটু ঝামেলা না? কিন্তু আমি যদি বলি আপনাকে যে আপনি 3টে চান্স দিলাম, যে 3 বার থেকে একবার পড়লেই হইলো, তাহলে যত চান্স আপনাকে আমি বেশি দিব, তত ওই বিনে আপনি কাগজ ফেলার সম্ভাবনা বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। বাড়বে ভাই। সহজ আলাপ। ওকে, এখন তাহলে কোশ্চেনটা বোঝা যাবে। বলা আছে সামিয়া ক্যান নট কমপ্লিটলি রিমেম্বার আর 4 ডিজিট এটিএম পিন নাম্বার। সামিয়া কোনোভাবেই তার 4 ডিজিট যে এটিএম পিন নাম্বার সেটা সে মনে করতে পারছে না। ওকে, she does remember the first 2 digit, সে কোনোভাবে প্রথম 2টা ডিজিট সে মনে করছে যে হ্যাঁ প্রথম 2টা ডিজিট। ওকে ফাইন, she knows that each of the last 2 digit is greater than 5, এবং সে এটা জানে, এই যে তার এটিএম পিন, এই যে 4টা ডিজিট, এই দুটা সে জানে, এই দুটা সে ভুলে গেছে, কিন্তু সে জানে এখানে প্রত্যেকটা ডিজিট গ্রেটার দেন 5। গ্রেটার দেন 5। তাহলে এই ঘরে কে কে আসতে পারে বলেন তো? 6 7 8 9। এখানেও কে আসতে পারে? 6 6 7 7 8। 8 9। তাহলে টোটাল, আমার টোটাল কি কি ঘটতে পারে, টোটাল কয়টা ইভেন্ট করতে পারে বলেন তো? ধরেন এই ঘরে 6 হইলে সেকেন্ড ঘরে 6 হইতে পারে, 7 হইতে পারে, 8 হইতে পারে, 9 হইতে পারে, যে পেয়ার পেয়ার মিলানোর মতো আর কি, বুঝেন নাই? 6 6 6 7 এভাবে করে না, বুঝতেছেন কিনা? জি ভাই বুঝছি। তাহলে জি 4 ভাইয়া। ইন্টু 4 টোটাল 16টা। টোটাল অবশ্যই। 16টা আছে। এখন আমি যদি তাকে বলতাম যে তোমাকে একটা চান্স দিলাম,
তাহলে এই 16টার মধ্যে ওই একটা চান্সে তার কারেক্ট কম্বিনেশন বের করার সম্ভাবনা কত হইতো? 1/16, 1 বাই তাই না? 16। এখন যদি তাকে বলি না তোমার চান্স একটা না দুইটা দিলাম, তাহলে প্রবাবিলিটি বেড়ে যাবে না 2/16? আর যদি বলি তোমাকে আমি 3টে চান্স দিলাম, তখন প্রবাবিলিটি কত হবে? 3/16। 3 বাই 16। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। দ্যাটস অল মাই ডিয়ার ক্লাস। থ্যাঙ্কস যে ক্লাস টাস গুলো করতেছেন আর কি, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় মানে অল্প কিছু হলেও হেল্প করতে পারতেছি। বাট আই উইশ বা আই উড সাজেস্ট যে আপনারা একটু ক্লাস টাস রেগুলার করেন, লেকচার 8, 9, 10, 11, 12 আরো তো 5টা লেকচার আছে আর কি। হ্যাঁ, ক্লাস টাস করেন। ক্লাস টাস ক্লাস টাস করা ভালো আর কি, মানে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, কোর্স করতেছেন, কেন ক্লাস করবেন না? এটা হচ্ছে আমার ওপিনিয়ন আর কি। আর হ্যাঁ, যদি হয় যে হ্যাঁ মানে বুলশিট মনে হচ্ছে বা জিনিসগুলো পারেন, ওটা তো ডিফারেন্ট কেস, তখন আসলে ক্লাস নাই করতে পারেন। ক্লাস করার পরে অবশ্যই একটু রিভিউ করে নেবেন, প্রবলেম গুলো দেখে নেবেন, এটা মাস্ট, এটা নিয়ে আসলে কোনো কনফিউশন নাই। ঠিক আছে? আর হচ্ছে কারো কোনো কোয়ারি থাকলে বলেন, আমি 2, 4, 5 মিনিট আছে, এরপর হচ্ছে আমরা আস্তে ধীরে শেষ করে দিব। কারো কোনো কোয়ারি থাকলে বলেন প্লিজ, প্লিজ, আই উড রিকোয়েস্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ প্লিজ। ভাইয়া, জি ভাইয়া প্লিজ। এটা ম্যাথ রিলেটেড কোয়েরি না, সেটা হচ্ছে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমার ওই ওই ইংলিশ রিটেনের জন্য কোনটা ভালো হবে, বা এরকম কোনো স্পেসিফিক বুক আছে যেটা পড়লে একটু সুবিধা হবে, এক্সেপ্ট রিডিং ইংলিশ নিউজ পেপার? আমি যেটা করতাম, মানে আমি রিডিং পড়ার সময় ওইখান থেকে কিছু কোলিকুয়াল বা কিছু ফ্রেজ আমি নোট করে রেখে দিতাম, এবং এটাকে আমি বারবার ইউজ করার চেষ্টা করতাম। ফর এক্সাম্পল, আপনি রিডিং পড়তে পড়তে ধরেন পদ্মা সেতু নিয়ে পড়তেছেন, পড়তে জি। পড়তে পাইলেন যে পদ্মা সেতু নিয়ে মানে একটা আর্টিকেল, একটা কথা পাইলেন যে আনসার্টেনিটি লুমিং লার্জ, এর মানে কি অনিশ্চয়তার মানে সম্ভাবনা বেড়েই যাচ্ছিল। পাইলেন না? এই যে লুমিং লার্জ, এই যে আপনি একটা ফ্রেজ বা একটা কোলিকুয়াল পাইলেন, এটা আপনি একটু হুম। গুগল করেন। আগে তো চ্যাট জিপিটি ছিল না, এখন তো চ্যাট জিপিটি আছে বা কোপাইলট আছে, খুবই ইজি। সো আপনি তাকে বলেন যে সাজেস্ট মি সাম ফ্রেজেস অর অ্যাকচুয়াল সেন্টেন্সেস হুইচ ক্যারিজ দ্য ফ্রেজ লুমিং লার্জ, তাহলে সে আপনাকে 5-6টা এক্সাম্পল দেবে। চ্যাট জিপিটি আই গেস ইউজ করতে পারেন নাকি? জি ভাইয়া। হ্যাঁ, সে কিন্তু আপনাকে 8-10টা এক্সাম্পল দিয়ে দেবে ইনস্ট্যান্ট, যে হ্যাঁ দেখো যে এই ক্ষেত্রে এই অ্যাকচুয়াল, আপনাকে লিখে দিবেন যে প্লিজ রেফার সাম অ্যাকচুয়াল সেন্টেন্সেস হুইচ আর অ্যাকচুয়ালি বিং ইউজড ইন জার্নালস অর আর্টিকেলস অর ব্লা ব্লা ব্লা। সে কিন্তু আপনাকে দিয়ে দিবে। তাহলে আপনি এখান থেকে তো দেখলেন যে হ্যাঁ এই যে এই শব্দটা কিভাবে কিভাবে ইউজ দেখে নিলেন, খুবই ইজি একটা আইডিয়া। এভাবে করে আমি যেটা করতাম যে আমি এগুলো নোট করে রাখতাম বা লিখে রাখতাম, এটা আমাকে আসলে বেশ হেল্প করতো। হ্যাঁ, এটা আমাকে বেশ হেল্প করতো ধরেন মানে আমার 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 প্রিপারেশনের সময় আর কি। এবং এটা বেশ এফেক্টিভ এবং প্রুভেন মেথড, এটা আপনারা স্ট্রিক্টলি ফলো করতে পারেন, এটা আপনাকে খুবই হেল্প করবে। এবং আপনি এটা একটা খাতায় ধরেন যে যদি আপনি এইভাবে মানে অ্যাটলিস্ট 25-30টা যদি আপনি এইভাবে গুছিয়ে রাখতে পারেন। যেমন আমি এবার একটা দেখছিলাম, আমার এখানে আছে মনে হয়, দাঁড়ান আমি বের করে একটু সময় দেন। যে একটা ইয়াতে পাইছিলাম যে এজেন্ট ব্যাংকিং নিয়ে কোথাও পাইছিলাম আর কি, বুঝছেন? যে ইফ প্রপারলি কি কি কি, যে ইট উইল অ্যাড এ কগ, মানে মানে এটাকে যদি প্রপারলি অ্যাসেস করা হয়, এটা হচ্ছে যে একটা লোকোমোটিভের একটা কগ হিসাবে কাজ করবে, যে লোকোমোটিভটা কি করবে, দেশকে ব্যাংকিং ক্রাইসিস থেকে মুক্ত করবে। এই যে ফ্রেজটাকে আমি যে কত হাজারবার ইউজ করছি, যখন ক্লাইমেট নিয়ে আসলো, তখন লাস্টে কনক্লুশন আমি এটা দিয়ে দিতাম। বুঝতে পারছেন? যে জি ভাইয়া। কপে প্রধানমন্ত্রী 4টা দিছে, যদি এগুলা ইয়া করা হয় ব্লা ব্লা, এরপরে এই পুরো প্যাটার্নটা দিয়ে দিতাম যে ইট উইল অ্যাড এ কক টু দ্য লোকোমোটিভ হুইচ উইল পুল অফ দ্য কান্ট্রি ফ্রম দিস আনপ্রেসিডেন্টেড ক্রাইসিস, ব্লা 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 দিয়ে দিতাম। বা ধরেন যে আসলে রেমিটেন্স নিয়ে, ওইখানে আমি এটা ইউজ করে ফেলতাম। মানে ইউজ করার যে মিনিমাম যে আসলে একটা কি বল কগনিজেন্স, ওটা আই গেস আমাদের আছে আর কি। মানে ওটা আমরা আশা করি অনেকেই হোল্ড করি, ওটা আমাদের আছে আই বিলিভ। তো এটা আপনি খুব এফিসিয়েন্টলি ইউজ করতে পারেন। আচ্ছা, আমাকে একটু, ওটা আপনি বেশ এফিসিয়েন্টলি ইউজ করতে পারেন, এটা বেশ কাজে দিবে। এবং এটা আমি ইউজ করতাম। হ্যাঁ, এটা আমার কাছে বেশ এফেক্টিভ একটা স্ট্র্যাটেজি মনে হয়েছে। হ্যাঁ, এটা আমার কাছে বেশ ভালো একটা স্ট্র্যাটেজি মনে হয়েছে, এটা আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা আমার কাছে রাইটিং এর জন্য বেশ ভালো। আর রিডিং অবশ্যই পড়তে হবে। রিডিং পড়লে আপনার যেমন একটা ছিল যে ফরে অফ, আমি যখন কতটা পড়তেছিলাম, পড়ার সময় এরকম পাইলাম। তো ধরেন ওটা ছিল মনে মোস্ট প্রবাবলি যে ক্লাইমেটের আমরা একদম সম্মুখ, ক্লাইমেট যে সাফারিং সেটা একদম সম্মুখ পর্যায়ে আমরা আছি আর কি। তো ফরে অফ সামথিং ছিল, আমি এটা লিখে রাখছিলাম, এখন 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 চোখে ভাসে আর কি। এগুলো পরীক্ষার আগে বা যে কোনো এক্সামের আগে আমি এগুলা মাথায় রাখতাম। তো বারবার রাখতে রাখতে যেটা হয়তো, যেগুলা ওই মাসেল মেমোরিতে চলে আসতো, যে কোনো সময় আমি ইউজ করতে পারতাম। বুঝতে পারছেন? এটা ঠিক একটা খুব আছে ভালো ভাইয়া। একটা স্ট্র্যাটেজি। আমি দেখি এটা আছে কিনা আমার এখানে, দাঁড়ান একটু দেখি।
থাকার কথা। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, জি বলেন না। ইংলিশ নিয়ে কোশ্চেন। সেটা হচ্ছে যে ইংলিশে আপনার সেন্টেন্স কমপ্লিশন প্রায় দেখলাম যে আইবি এর কোশ্চেন 10-11টার মধ্যে আসে বা 10টা আসে। তো ওখানে তো মেনলি ভোকাবুলারি বেস, ওখানে অধিকাংশ সময় আমি দেখতেছি গেস করি, আমি অ্যান্সার করি, মানে শুধু সেন্টেন্সের কন্টেক্সটের উপরেই আনসার করা যাচ্ছে। মানে সামটাইমস দেখা যায় যে কিছু মানে টাফ ভোকাবুলারি দিয়ে দিতে তখন যাই আসলে গেস করা যাচ্ছে না। তো হ্যাঁ ইন দ্যাট কেস ওনারা তো সাজেস্ট করলো যে মেইনলি হচ্ছে যে কি আপনার যে ওয়ার্ড স্মার্ট বুকটা আছে, এটা তো আসলে অনেক টাফ আসলে পুরো বইটা শেষ করাটা। মানে আমি যদিও দেখছি যে লেখা যে এটা শেষ করলে মোটামুটি পারফেক্ট হবে প্রিপারেশনটা আর কি। তো এই ক্ষেত্রে এটা আর কোনো শর্টকাট আছে কিনা যে মানে আচ্ছা, বিশেষ করে প্রথমত হচ্ছে সেন্টেন্স আপনি কমপ্লিশন? আমি বুঝতে পেরেছি, প্রথমত আপনি ওয়ার্ড ওয়ার্ড স্মার্ট 1 শেষ করবেন। তৃতীয়ত হচ্ছে প্রচুর রিডিং পড়বেন বিভিন্ন ডিফারেন্ট টাইপের আর্টিকেল। তৃতীয়ত হচ্ছে আপনি প্রচুর টেস্ট কম্পিটিশন প্র্যাকটিস করবেন। টেস্ট কম্পিটিশনের প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, কারণ এখানে আসলে আপনার মুখস্থ ভোকাবের বাইরেও অনেক কিছু আছে। অনেক কিছু আছে, ঠিক আছে, অনেক কিছু আছে যেগুলা খুবই ফ্রিকোয়েন্টলি আসে। অনেক কিছু আছে এগুলা মানে মাথায় রাখেন আর কি, বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে সবচেয়ে ভালো, প্র্যাকটিস করবেন ব্যারন সেট থেকে। নিশ্চয়ই রাব্বি বলছে, ব্যারন সেট থেকে প্র্যাকটিস করতে পারেন। ব্যারন সেট বেশ ভালো একটা সোর্স, এখানে 6টা মডেল টেস্ট আছে। এখানে টেস্ট কম্পিটিশন গুলো বিভিন্ন ওয়েবসাইটে আছে। সো ভোকাব তো আপনার পড়া লাগবেই ভাই, ভোকাবের কোনো অল্টারনেট নাই। মানে আপনি যখন দেখবেন যে আপনার যখন ভালো প্রিপারেশন হয়ে গেছে, আপনার দেখবেন 2,500-3,000 ভোকাব এমনিতে মুখস্থ হয়ে গেছে। ভোকাবের আসলে কোনো অল্টারনেট নাই, ওটা লাগবেই, ওটা মাস্ট, ওটার আসলে কোনো অল্টারনেট নাই, ঠিক আছে? এর পাশাপাশি যেটা বললাম, যেভাবে রিডিং পড়তে পড়তে ইনশাল্লাহ একটা টাইমে আপনার এফিসিয়েন্সি গ্রো করবে, ঠিক আছে? আপনাদেরকে আমি এটা একটু দেখাই, আমার ওইটা ডকটা মনে অন হয়েছে, দাঁড়া। তারপরে অ্যাক্সেস ডিনাই দেয়া কেন? আমারই কিছু না, just আমি কিভাবে রাখতাম, আমি ওই যে গুগল ডকে রেখে দিতাম আর কি, বুঝছেন? ডকে রেখে দিতাম, এন্ড দেন হচ্ছে যেটা আমাকে বেশ হেল্প করতো আর কি। দেখতে পাচ্ছেন, আগে স্ক্রিন দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না, আই গেস, জি রাইট? ভাই, দেখা যাচ্ছে। জি তাহলে যেটা, then আমি এটা কোথাও পাইছিলাম যে ইজ দ্য ইউএস কমা a country where the reproductive rights of women are at the mercy of Supreme Court with a Christian fundamentalist like any convert on the beach in any position to preach women's right in Afghanistan। খেয়াল করি যে কোশ্চেন, মানে আপনি এটা রাইট আপের মধ্যে আপনি একটা ইন্ট্রোডাক্টরি বাক্য যেভাবে যদি প্লেস করতে পারেন, লিখার মান অবশ্যই চেঞ্জ হবে। কথা বুঝতেছেন? এই একটা প্যাটার্ন আমি মাথায় রাখতাম। সেম ধরেন নিচে একটা দেখেন যে বাংলাদেশের সিপিএ, মানে বিভিন্ন আর্টিকেল থেকে পাওয়া লাইন গুলো আর কি, হ্যাজ সেট এ গোল্ড স্ট্যান্ডার্ড ইন দ্য ওয়ার্ল্ড, হেলথ অফিসিয়ালস পয়েন্টেড আউট। তাহলে এই যে আমি আটটা বাক্য রাখলাম, এই যে গোল্ড স্ট্যান্ডার্ড, এটা আমি অনেক জায়গায় ইউজ করতে পারবো, অবশ্যই ইউজ করতে পারবো। যেমন আরো আছে মনে হয়, দাঁড়ান আমি দেখি সবগুলা, আর এগুলা মিসিং হয়ে গেছে কেন? এই সরি সরি, দাঁড়ান, এটা কই? আচ্ছা, এটা আমার একটা বিশাল একটা ফাইল ছিল, ফাইলটা আমি তো পাচ্ছি না, কেন পাচ্ছি না? এটা কোথায় যেন ছিল? রিটার্ন তো দিচ্ছি অনেকদিন হয়েছে তো, বুঝেন নাই এগুলা। 43rd রিটার্নের সময় মনে করছিলাম, 44 এ না আদার্স, দাঁড়ান একটু দেখি, ফরম্যাট লেখা ছিল মনে হয়। পদ্মা ইংলিশ, কিরকম আর কি। হ্যাঁ, আমি এটা আসলে পাচ্ছি না, এটা কোথায় রাখছিলাম। জি ভাই, আমি বুঝতে পারছি, মানে যেটা ওই কোনো হ্যাঁ মানে, মানে ইম্পর্টেন্ট লাইন বা এরকম পেলে ওইটা হচ্ছে আমি হ্যাঁ হ্যাঁ, বা এটা কোনো এটা কিছু ই খুবই করলে ওইটা কাজে দেয়, খুবই বিভিন্ন খুবই খুবই ইসে কাজে ওই কনটেক্সট ইউজ করতে পারবো। ইউজ করা যায়। হ্যাঁ, এটা খুবই কাজে দেয়, ট্রাস্ট মি, এটা খুবই কাজে দেয় এবং খুবই এফেক্টিভ একটা অ্যাপ্রোচ। সেটা ফলো ঠিক করতে পারেন আছে আর ভাই, কি, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক বেস্ট ইউ। অফ লাক, পড়াশোনা করেন, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ক্লাস করেন, হ্যাঁ, ক্লাস মিস দিয়েন না, ওকে? জি ভাই। ওকে, টাটা।